এখন আমরা 2.3 এর যে উদাহরণ নাম্বার 22 আছে সেটা চিও করব। তো এখানে কি জিজ্ঞেস করছে যে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো এই অঙ্কটাতে যাওয়ার আগে এই অতিক্রম করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটু জেনে আসি। ওকে, তো অতিক্রম যদি করতে হয়, মনে করো কি এই হচ্ছে কি আমাদের ট্রেন বা বাস বা যে কোনো কিছু একটা। ওকে, তো ওর যদি কাউকে অতিক্রম করতে হয়, মনে করো এইখানে হচ্ছে গিয়ে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে। এখন আমাদের যদি হচ্ছে গিয়ে এই ট্রেনটা যদি আরেকটু সামনের দিকে চলে আসে, এই ট্রেনটা যদি একটু সামনের দিকে চলে আসে, তখন হচ্ছে কিরকম হবে দেখো। সে যদি এরকম মাঝ বরাবর চলে আসে, তাহলে কি আমরা কি বলতে পারবো যে ট্রেনটা বা বাসটা খুঁটিকে অতিক্রম করছে? এটা কিন্তু আমরা বলতে পারবো না। অতিক্রম যদি করতে হয় তাহলে কি করতে হবে দেখো। অতিক্রম যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের এই যে খুঁটিটা আছে, এই খুঁটিকে পুরোটা পার করে যাইতে হবে। তো খুঁটিকে যদি পুরোটা সে পার করে যায়, এই অবস্থায় যদি থাকে, তাহলে আমরা বলতে পারবো যে ও ওকে অতিক্রম করছে। ঠিক আছে, এই বাসটা বা ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করছে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে কি বলছে যে একটা ট্রেন ছিল, এই ট্রেনটা কি করছে, স্টেশনের পাশে কি ছিল, একটা খুঁটি ছিল, এই যে খুঁটিটা, এই খুঁটিটাকে সে কি করছে, অতিক্রম করছে। তো অতিক্রম যদি করে তাহলে কি হবে, আমাদের এই ট্রেনটা আমি ভিন্ন কালি দিয়ে দেখাইতেছি, এইটা এইখানে চলে আসছে, তাই তো, এই যে এরকম চলে আসছে, এই জায়গায় চলে আসছে। তো এখন যদি অতিক্রম করে তাহলে সে দেখো যে কি, এই বাসটা আস্তে আস্তে সামনের দিকে যদি যায়, বা ট্রেনটা যদি আস্তে আস্তে সামনের দিকে যায়, ওর নিজের দৈর্ঘ্য হচ্ছে কত, ওর নিজের দৈর্ঘ্য মনে করছে যত হবে, তার কিন্তু ততখানি সামনে যদি আগায়, তাহলে সে কি হবে, সে কিন্তু খুঁটিটাকে পার করে যাবে। তাহলে এইখান থেকে গিয়ে মেইন কথাটা কি দাঁড়াইলো, যে যদি কোনো কিছুকে অতিক্রম করতে হয়, তাহলে গিয়ে নিজের পুরো বডিটাকে কি করতে হবে, এই খুঁটির ওই পাশে নিয়ে যেতে হবে। এখন নিজের বডি হচ্ছে কত, এখানে কত বলছে, 60 মিটার, তাই তো। তাহলে গিয়ে আমাদের এই খুঁটিকে যদি অতিক্রম করতে হয়, আমাদের ট্রেনটার যদি খুঁটিকে অতিক্রম করতে হয়, তাহলে কি করতে হবে, তার এইখান থেকে আরো 60 মিটার যদি আগায়, তাহলে কি হবে, এই পজিশনে চলে আসবে, অর্থাৎ খুঁটিটাকে তার অতিক্রম করতে হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে অতিক্রম করা মানে কি, যদি বলে যে অতিক্রম করছে, তাহলে অতিক্রম করা মানে হচ্ছে গিয়ে যে নিজের দৈর্ঘ্যের সমান, ঠিক আছে, বা নিজের দৈর্ঘ্য সহ, নিজের দৈর্ঘ্যের সমান হচ্ছে কি করছে, নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব পার করা, ঠিক আছে, নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব পার করা। তাহলে গিয়ে আমাদের এই ট্রেনটার যদি খুঁটিকে অতিক্রম করতে হয়, তাহলে কি করতে হবে, মাত্র 60 মিটার যেতে হবে। তো এখন আমাকে এখানে কি বলছে যে আমাদের এই ট্রেনটার খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো খুঁটি অতিক্রম করা মানে কি, খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করা, অর্থাৎ 60 মিটার অতিক্রম করতে হবে। তাহলে 60 মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে, এটা সে জানতে চাইছে। তো এখন এখানে দেখো যে আমাদের আরেকটা ইনফরমেশন বলা আছে, সেটা কি, যে গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এই কথাটার মানেটা কি, এই কথাটার মানে হচ্ছে গিয়ে আমাদের ট্রেনটা 1 ঘন্টায় 48 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, 1 ঘন্টায় 48 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তো আমরা গিয়ে এই 1 ঘন্টায় 48 কিলোমিটার যে দূরত্ব অতিক্রম করতে পারে, এই ইনফরমেশন থেকে পরে 60 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে সেটা আমরা বের করে ফেলবো। তো এখানে গিয়ে দেখো যে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে গিয়ে কত, 60 মিনিট। ওকে, আবার 60 মিনিটের 1 মিনিট মানে জানো হচ্ছে কত, 1 মিনিট মানে হচ্ছে কি 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট হচ্ছে কত আসবে, 60 × 60 সেকেন্ড, মানে মিনিটের সাথে তুমি যদি 60 গুণ করে দাও, তাহলে সেটা সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে, সেকেন্ডে চলে আসবে, হচ্ছে কত, 60 × 60 কত আসবে, 3600 সেকেন্ড। তাহলে সহজ কথা আমরা যেটা বলতে পারি, 1 ঘন্টা মানে হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড। আর আমরা এটাও জানি যে 1 কিলোমিটার সমান জানো হচ্ছে কত, 1 কিলোমিটার সমান হচ্ছে গিয়ে 1000 মিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে গিয়ে কত, 1000 মিটার।
তাহলে হচ্ছে কি আমাদের এখানে কতটুকু হচ্ছে গিয়ে দূরত্ব যায় 1 ঘন্টায়, সেটা হচ্ছে কি 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার হচ্ছে কত আসবে, আরো বেশি হবে দূরত্ব, তাহলে 1000 গুণ 48 হচ্ছে কত আসবে, 48,000 মিটার। ঠিক আছে, 48,000 মিটার। ওকে, আমরা চাচ্ছি যে আমাদের যে উত্তরটা, যে খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে সেটা যেন সেকেন্ডে আসে, তাই আমরা ঘন্টাকে সেকেন্ডে থেকে কনভার্ট করে নিয়েছি। ওকে, তাহলে দেখো এইখানে থেকে কি বলছে, আমাদের কাছে বলছে যে 1 ঘন্টায় কতটুকু দূরত্ব যায়, 1 ঘন্টায় যায় হচ্ছে গিয়ে 48 কিলোমিটার। 1 ঘন্টায় কতটুকু যায়, 48 কিলোমিটার। বা আমরা এভাবে হচ্ছে বলতে পারি যে 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে যায় কত, 48,000 মিটার। ঠিক আছে, 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়, এই কথাটাকে আমরা হচ্ছে গিয়ে এভাবে লিখতে পারি, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, তাহলে 1 ঘন্টায় মানে হচ্ছে 3600 সেকেন্ডে যায় 48 কিলোমিটার, আর 48 কিলোমিটার মানে কি 48,000 মিটার। তো খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে, আমাদের কি চাইছে, আমাদের কিন্তু সময় চাইছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের যেইটা জানতে চাওয়া হয়, প্রশ্ন আমাদের কাছে যেটা জানতে চায় ওইটাকে হচ্ছে গিয়ে ডানে রাখতে হয়। তাহলে হচ্ছে কি আমাদের কাছে সময় চাইছে, তাহলে সময়টা কি সেকেন্ডটা হচ্ছে কি আমাদের ডান পাশে লিখতে হবে। তো এই কথাটাকে এমন ভাবে লিখতে হবে যেন হচ্ছে গিয়ে এই সেকেন্ড কথাটা আমার ডান সাইডে থাকে। তাহলে এই সেম জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি যে 48,000 মিটার যেতে সময় লাগে কত, 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। ওকে, তাইলে আমাদের 1 মিটার যাইতে সময় আরো কম লাগবে, তো কম হলে কি ভাগ, ভাগ হলে কি হয়, এই ডান পাশের সংখ্যাটা উপরে থাকবে আর এই বাম পাশের সংখ্যাটা নিচে চলে আসবে। ওকে, তো এখন আমাদের খুঁটিকে যেন অতিক্রম করতে কতটুকু দূরত্ব যেতে হবে, নিজের দৈর্ঘ্য সমান দূরত্ব যেতে হবে, আর নিজের দৈর্ঘ্য হচ্ছে কত, 60 মিটার। তাহলে হচ্ছে গিয়ে এই 60 মিটার অতিক্রম করতে বা 60 মিটার যাইতে সময় লাগবে হচ্ছে গিয়ে কত, আরো বেশি, তাহলে বেশি হচ্ছে কি গুণ, 3600 গুণ 60 আর নিচে কত 48,000। এরপর হচ্ছে গিয়ে তুমি কাটাকাটি করতে পারো। শুনলাম অনেক স্কুলে নাকি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতেছে দেয়, তো তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, আর যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তাহলে শূন্যগুলো কেটে ফেলবা, শূন্য, এই দুইটা শূন্যের সাথে এই দুইটা শূন্য কাটলাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে 6 দিয়ে যদি 48 কে কাটো হচ্ছে কত আসবে, 6 8 48। ওকে, এরপরে নিচে কত আছে 8 আর উপরে আছে হচ্ছে কত 36। তো হচ্ছে গিয়ে দুইটাকে হচ্ছে কত 4 দ্বারা ভাগ যায়, তাহলে 4 দ্বারা ভাগ করলে কত আসবে 2, আর এখানে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে কত আসবে আমাদের 9। ঠিক আছে, 4 9 36। তাহলে হচ্ছে কি ফাইনালি হচ্ছে কত আসতেছে কি আমার, উপরে থাকতেছে শুধু হচ্ছে কি 9। ঠিক আছে, উপরে থাকতেছে 9 আর নিচে থাকতেছে কত 2, এত সেকেন্ড। ওকে, এটাকে আমরা চাইলে আরেকটু হচ্ছে গিয়ে ভাঙাচে লিখতে পারি। তো 9 কে হচ্ছে গিয়ে লেখা যায় এভাবে, যে তোমরা যদি ইয়ে করো এটাকে, যদি এটাকে মিশ্র ভগ্নাংশ যদি নিতে চাও তাহলে কত আসবে, তো এটাকে আসে হচ্ছে গিয়ে 2 ভাগ 9 হচ্ছে কত 4 দুগুণে 8, হাতে থাকে কত 1। তাহলে হচ্ছে গিয়ে সেম জিনিসটাকে তোমরা এইভাবে লিখতে পারো, 9/2 বা 4/2 সেকেন্ড বা 4.5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ট্রেনটার ওই খুঁটিটাকে অতিক্রম করতে হইলে তার সময় লাগবে হচ্ছে কত 4.5 সেকেন্ড। ওকে, আর তুমি যদি মিনিটে করতে চাও বা ঘন্টায়ও করতে চাও তাহলে হচ্ছে গিয়ে, আর এই যদি ঘন্টায় করতে চাও তাহলে সেকেন্ডে নেওয়া লাগবে না। ঠিক আছে, ওই যে 48 কিলোমিটার বা 48,000 মিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, ওইভাবে করতে পারো, তবে সেকেন্ডে করাটা হচ্ছে গিয়ে বেটার। কেননা হচ্ছে গিয়ে ঘন্টায় যদি আমরা অঙ্কটা করতে যাই তাহলে কিন্তু আমাদের যেই সংখ্যাটা হচ্ছে গিয়ে আসে সেই সংখ্যাটা একটু অদ্ভুত আসবে, তাই সেকেন্ডে করাটা হচ্ছে গিয়ে ভালো। তো এইটা হচ্ছে গিয়ে আশা করি আমরা বুঝতে পারছি। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে করব যে 2.3 এর অনুশীলনীর যে 11 নম্বর অঙ্কটা হচ্ছে গিয়ে আছে সেটা।
তো এইখানে হচ্ছে দেখো হচ্ছে কি বলছে আমাদেরকে, আমাদের বলছে যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাইতে পারে। তো 20 বিঘা জমির ফসল উঠাইতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? কি চাইছে? দিন লাগবে, কত দিন সময় চাইছে বা দিনটা চাইছে। তো যেইটা জানতে চাওয়া হয় সেটাকে ডানে রাখতে হয়। তো আমাদের এখানে কিন্তু প্রথম যে লাইনটা বলছে এখানে কিন্তু সব ইনফরমেশন হচ্ছে বলে দিছে। এখানে কি বলছে? 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে এইটাকে আমাদের এমন ভাবে লিখতে হবে যেন এই 6 দিনে কথাটা যেন সবার ডানে বা সবার শেষে থাকে। তাহলে হচ্ছে কি এটাকে কিভাবে লেখা যায়? যে আমরা লিখতে পারি যে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাইতে সময় লাগে হচ্ছে কত? 6 দিন। তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে 5 জন উপর থেকে লিখলে বেটার হবে। যে 5 জন শ্রমিকের 8 বিঘা জমির ফসল, 8 বিঘা জমির ফসল উঠাতে লাগে কয়দিন? 6 দিন। ওকে, তো এই 5 জন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাতে লাগে হচ্ছে 6 দিন। তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে 25 জন শ্রমিকের 20 বিঘা জমির ফসল উঠাতে হচ্ছে গিয়ে কত দিন সময় হচ্ছে লাগে। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, সব সময় হচ্ছে কি আমরা একের হিসাব নিয়ে আসবো, যেহেতু আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করতেছি। আর ঐকিক নিয়ম মানে কি? একের নিয়ম। তাহলে কি করতে হবে? আমাদের সবকিছু একের হিসাবে নিয়ে আসতে হবে। দেখো যে 5 জন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাইতে যদি 6 দিন সময় লাগে, তাহলে একজন শ্রমিকের সেই 8 বিঘা জমির ফসল উঠাইতে সময় বেশি লাগবে না কম লাগবে বলতো? 5 জনে মিলে যতটুকু ফসল উঠাইতে পারবে, একজন কি ওই পরিমাণ ফসল উঠাইতে পারবে? ওই পরিমাণ ফসল কিন্তু উঠাইতে পারবে না, আরো কম উঠাবে। তো কম উঠালে কি সময়টা কি লাগবে? বেশি লাগবে। তো সময় যদি বেশি লাগে তাহলে কি করতে হবে? বেশি হলে কি করতে হবে? গুণ করতে হয়। তাহলে এই পাশে আছে 6 আর এখানে হচ্ছে কত? 5 গুণ করে দিতে হবে। ঠিক আছে, এতদিন। তো এরপরে দেখো একজন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাইতে যতদিন সময় লাগবে, তো ওই একজন শ্রমিকই যদি এবার 8 বিঘা জমির ফসল না উঠায়, যদি 1 বিঘা জমির ফসল উঠায়, তাহলে সময় নিশ্চয়ই কি আমাদের আর কম লাগবে না বেশি লাগবে? সময় আরো কম লাগবে। কারণ একজন 8 বিঘা উঠাইতে যে সময়টা লাগবে, একজন কিন্তু 1 বিঘা জমির ফসল যদি উঠায়, মানে আরো কম ফসল যদি উঠায়, তাহলে কিন্তু সময় কি লাগবে? আরো কম লাগবে। তো যদি কম হয় তাহলে কি করতে হয়? আমাদের ভাগ করতে হয়। ঠিক আছে, এই যে ভাগ, যার নিচে 1 লিখবা ওইটাকে কিন্তু ভাগ দিবা। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে আমরা কি করব, যে এই একজন শ্রমিক যদি এবার কয় বিঘা বলছে? 20 বিঘা 20 বিঘা জমির ফসল উঠায়, তাহলে সময় কি লাগবে? বেশি লাগবে না কম লাগবে? একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল যে কয়দিনে উঠায়, একজন শ্রমিক যদি 20 বিঘা জমির ফসল উঠাতে চায়, তাহলে তার বেশি কাজ করতে হবে, তার মানে কি সময় বেশি লাগবে। তো বেশি হলে কি করতে হবে? গুণ। তো গুণ হলে উপরের থেকে আমরা দিয়ে দেব। ওকে, আচ্ছা। তো এখন একজন শ্রমিক 20 বিঘা জমির ফসল যেই কয়দিনে উঠাবে, তো তার তুলনায় আমাদের হচ্ছে কত? 25 জন শ্রমিক কি করবে? সে 20 বিঘা জমির ফসলটা উঠাইতে তাদের সময় কি লাগবে? আরো কম লাগবে, কারণ মানুষ বেড়ে গেছে। তো মানুষ বেড়ে গেলে কি হয়ে যাবে? কাজের স্পিড বেড়ে যাবে। কাজের স্পিড বেড়ে গেলে কি সময়টা কম লাগবে। তাহলে 6 × 5 × 20, এত উপরে ছিল, নিচে ছিল 8, আর এবার হচ্ছে কত? সময় যেহেতু কম লাগবে তাই আমরা নিচে গুণ করে দেব। এরপর কি করতে হবে? এরপর সিম্পল কাটাকাটি। তো দেখি কাটাকাটি করি আমরা। তো প্রথমে আমরা কি করব? এই 5 দিয়ে 25 কে কাটবো, তাহলে 5 5 এ 25। ওকে, তারপরে এই 5 আর এই 20 কাটবো, 5 দিয়ে 20 কে কাটলে কত হয়? 4। পরে 4 দিয়ে যদি 8 কে কাটি তাহলে কত হয়? 2। পরে 2 দিয়ে 6 কে কাটলে কত হবে? 3। তাহলে ফাইনালি কত দিন থাকে? জাস্ট থাকে কত? 3 দিনে। ওকে, তাহলে গিয়ে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে 20 বিঘা জমির ফসল 25 জন মিলে যদি তুলে, তাহলে সময় লাগবে মাত্র 3 দিন। তো আশা করি বুঝতে পারছি আমরা সবাই। এরপরে যে অঙ্কটা গিয়ে যে উদাহরণ আমাদের অনুশীলনের যে অঙ্ক 12 নম্বরটা, এখানে কি বলছে? যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে,
রতন ওই একই কাজ 16 দিনে করতে পারে। এখন বলছে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে, একত্রে কত দিনে শেষ করতে পারবে। তো এই ধরনের হচ্ছে অঙ্কের জন্য যে একত্রে কত দিনে শেষ করতে পারবে তার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, দেখো যে আমরা স্বপন যে একটা কাজ 24 দিনে করতে পারে এইটাকে আমরা কি করব, সে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা আগে বের করে নিব। ওকে, তাহলে কি লিখি যে স্বপন স্বপন 24 দিনে করে এক অংশ কাজ। সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ কাজ, ঠিক আছে। সম্পূর্ণ যখনই বলবে তাহলে বুঝবা সম্পূর্ণ মানে কি এক অংশ। তাহলে হচ্ছে গিয়ে স্বপন একদিনে কতটুকু করতে পারবে, 24 দিনে যতটুকু কাজ করতে পারবে একদিনে কি তার থেকে বেশি করতে পারবে না কম করতে পারবে, কম করবে। তাহলে কম হলে কি ভাগ, তাহলে ভাগ হলে কি ডানেরটা উপরে থাকবে আর বামেরটা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে স্বপন কি করতে পারে যে একা একদিনে এতটুকু কাজ করতে পারবে। এখন রতনেরটা হচ্ছে কি আমরা সিমিলার ভাবে বের করে ফেলবো কিভাবে, যে রতন 16 দিনে করে কত, এক অংশ কাজ, এক অংশ কাজ। ওকে, তাহলে হচ্ছে গিয়ে রতন একদিনে কতটুকু করবে, 16 দিনে যা করতে পারে একদিনে কি তার তুলনায় কম করবে, তো কম করলে কি ভাগ। ওকে, এত অংশ কাজ। এখন স্বপন একা একদিনে কত 24 ভাগের 1 ভাগ কাজ করে আর রতন একদিনে 16 ভাগের 1 ভাগ কাজ করে। তো এরা আলাদা আলাদা ভাবে যদি সে কাজ করে তাহলে টুক শেষ করতে পারে, কিন্তু এরা যদি একসাথে কাজ করে তাহলে সে কি হবে বলতো, তাহলে হচ্ছে গিয়ে স্বপন ও রতন একত্রে বা একত্রে একদিনে কতটুকু করতে পারবে, স্বপন করে হচ্ছে গিয়ে 24 ভাগের 1 ভাগ কাজ আর রতন করে হচ্ছে কত 16 ভাগের 1 ভাগ কাজ। তাহলে যদি একসাথে করে তাহলে সে দুইটা কাজ কি যোগ হয়ে যাবে, তাই না। তো যোগ হইলো, তাহলে হচ্ছে গিয়ে কত আসবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি করি আচ্ছা 24 আর 16 হচ্ছে গিয়ে লসাগু যদি করো তাহলে হচ্ছে কত আসবে, 24 আর 16 লসাগু 48 হয়। তোমরা যারা হচ্ছে জানো না এইভাবে হচ্ছে গিয়ে হিসাব করে নিতে পারো। 24 আর 16 দুইটাকে হচ্ছে কত 2 দ্বারা ভাগ করা যায়, এখানে কত আসবে 12, এখানে কত আসবে 8, পরে হচ্ছে কত আবারও 2 দিয়ে ভাগ যায় হচ্ছে কত, এখানে হচ্ছে কত আসবে 6, এখানে কত আসবে 4। যতক্ষণ সেম সংখ্যা দিয়ে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে থাকবা। হচ্ছে 2 দিয়ে আবার 6 আর 4 কে ভাগ যায় তাহলে হচ্ছে কত 3 আর এখানে কত 2। ওকে, এরপর হচ্ছে দেখো 3 আর 2 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তো এইখানে আমাদের স্টপ হতে হবে। ওকে, থামতে হবে। তো এরপর হচ্ছে কি করবা, বাহিরের যে সংখ্যাগুলো পাইছো সবগুলোকে যোগ করে দাও। তার মানে হচ্ছে কত 2 2 2 3 আর 2 সবগুলোকে গুণ করবা, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে 2 দুগুণ হচ্ছে কত আসে 4, 4 আর 2 গুণ করলে কত আসে, এটুকু করলে আসে কত 8, 3 8 হচ্ছে কত 24, 3 আর 8 গুণ করলে কত আসে 24। তো এই পর্যন্ত গুণ করার কারণে কত আসে 24, 24 এর সাথে 2 গুণ করলে কত 48। তাহলে এখানে হচ্ছে কত আমাদের লসাগু আসবে 48। ওকে, আচ্ছা এগুলো একটু মুছে দিই। ওকে, এরপর কি করব 24 দিয়ে 48 কে ভাগ করব, ঠিক আছে। তো 24 দিয়ে 48 কে ভাগ করলে আসে হচ্ছে 2, তারপর হচ্ছে গিয়ে ভাগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটাকে উপরের সংখ্যার সাথে গুণ করে দেব। তো কত আসে 2 আসে, 2 এর সাথে 1 গুণ করলে কত আসবে 2 আসবে, মাঝখানে যোগ চিহ্ন আছে বসা দেব যোগ চিহ্ন। 16 দিয়ে 48 কে ভাগ করব, তো 16 দিয়ে যদি 48 কে ভাগ করি তাহলে আসবে কত 3, 3 এর সাথে 1 গুণ করলে কত আসবে 3ই আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ফাইনালি হচ্ছে কত আসে, ফাইনাল হচ্ছে কি আমাদের আসে হচ্ছে গিয়ে আমাদের এখানে 2 আর 3 কত 5 আর এখানে কত 48, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে কত স্বপন আর রতন একদিনের চেয়ে কতটুকু কাজ করবে, 48 ভাগের 5 ভাগ কাজ করতে পারে, 48 ভাগের 5 ভাগ কাজ করতে পারে। এখন আমাদের কাছে কি জানতে চাইছে, আচ্ছা ওয়েট এটাকে একটু অন্যভাবে লিখি।
এইখানে লিখে দিই, এত অংশ কাজ করতে পারে। ওকে, তো এখন আমাদের কাছে কি জানতে চাইছে? আমাদের কাছে কিন্তু জানতে চাইছে যে স্বপন আর রতন একত্রে কত দিনে কাজটা শেষ করতে পারবে, একত্রে বা একসাথে কত দিনে কাজ শেষ করতে পারে। দেখো, ওরা দুজন একসাথে, স্বপন আর রতন একসাথে একদিনে 48 ভাগের 5 ভাগ হচ্ছে কাজ করতে পারে। তো এখন আমাদের কাছে জানতে চাইছে যে স্বপন আর রতন একসাথে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ কত দিনে করতে পারবে, দিনে। তো দিন চাইছে, তাহলে এই কথাটাকে আমরা যে এখানে যে ইয়াটা থেকে পাইছি, যে ইনফরমেশনটা পাইছি, এইটাকে হচ্ছে কি এমন ভাবে লিখতে হবে যেন দিন কথাটা শেষে থাকে আমার, বা একবারে ডানে থাকে। তাহলে হচ্ছে গিয়ে আমরা এভাবে লিখতে পারি যে স্বপন এবং রতন একত্রে, আমি জাস্ট এখান থেকে একত্রে লিখি, তো একত্রে স্বপন আর রতন একত্রে হচ্ছে গিয়ে 48 ভাগের 5 ভাগ কাজ করতে পারে, কাজ করে একদিনে। ঠিক আছে, তো এখন তারা একত্রে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ, ঠিক আছে, তো এই এক অংশ কাজ করবে কত দিনে। তো যদি এইভাবে নিচে এক থাকে তাহলে কি হয়, কম হয়, তো কম হলে কি হয়, ভাগ হয়। এতটুকু কাজ যত দিন করবে এক অংশ হচ্ছে কি করলে কি আরো কম দিনে করবে, তো কম দিনে করলে কি ভাগ, তো ভাগ হলে গিয়ে কি হবে, ডান পাশেরটা প্রথমে থাকবে, তারপর কি ভাগ দিয়ে এই অংশটা বামেরটা, সো 5 ভাগ 48। তবে হচ্ছে গিয়ে ও যে ফসল তোলার ব্যাপার বা বাড়িঘর তৈরি করার ব্যাপার, সেখানে কিন্তু আবার এক অংশের সময় কিন্তু হচ্ছে গিয়ে আবার গুণ হয়ে যায়। ঠিক আছে, ওইগুলোর ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখো। তো এইখানে হচ্ছে কত, এখন এই এক ভাগকে আমরা গুণ দিতে পারি, তারপর হচ্ছে কি ভগ্নাংশটাকে কি করতে হবে, উল্টা দিতে হবে, হচ্ছে কত 48 ভাগ হচ্ছে কত 5, তাহলে আসবে হচ্ছে কত 48 ভাগ 5। তো এইটাকে যদি হচ্ছে কি এখন আমরা মিশ্র ভগ্নাংশে নিই, তাহলে এখানে 48 কে কত 5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 5 নং কত 45, এখানে কত থাকে 3, তাহলে 9, এখানে ভাগশেষটা উপরে চলে যাবে আর ভাজকটা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে 9 এর 5 ভাগের 3 দিন। তো এত দিনে তারা একসাথে যদি হচ্ছে কাজ করে, তাহলে তারা এত দিনে হচ্ছে গিয়ে কাজটা শেষ করতে পারবে। তো আশা করি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি। তো এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন কি করতে পারি, তারপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দেখবো যে 13 নম্বর যে অঙ্কটা। তো 13 নম্বর অঙ্কে আমাদের হচ্ছে কি বলছে, 13 নম্বর অঙ্কে বলছে যে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিব এবং হালিমা একত্রে 8 দিন কাজ করার পরে হাবিবা চলে গেছে, তো হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করে। এখন সম্পূর্ণ কাজটা হালিমা কত দিনে শেষ করতে পারত? দেখো এইখানে ইনফরমেশন দেওয়া আছে এরা দুইজন একসাথে পুরা কাজটা হচ্ছে কি কত দিনে করতে পারে, একসাথে করতে পারে 20 দিনে। তো তারা একসাথে 20 দিন কাজ করে না, কতটুকু কাজ করছে, 8 দিন কাজ করছে। তার মানে কি সম্পূর্ণ কাজটা তারা শেষ করতে পারে না, তার মানে কি কিছু কাজ রয়ে গেছে। তো যতটুকু কাজ রয়ে গেছে সেটা হালিমা একা করছে হচ্ছে কত 21 দিনে। এখন হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে যে এরা দুইজনে একসাথে কাজ না করে যদি হালিমাই যদি পুরা কাজটা করতো তাহলে সে কতদিন সময় লাগতো। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমরা কিভাবে হচ্ছে অঙ্কটা করতে পারি, আগে অঙ্কটা হচ্ছে করি, তারপর হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে বুঝবো। তো প্রথম দিকে হচ্ছে গিয়ে দেখো যে প্রথম যে কথা আছে যে হাবিব এবং হালিমা একত্রে হচ্ছে কত 20 দিনে হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারে। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে লিখতে পারি যে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে কত এক অংশ কাজ। ঠিক আছে, সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ কাজ। ওকে, তো এখন হাবিবা ও হালিমা একত্রে একদিনে কতটুকু কাজ করবে, একদিন হচ্ছে কি নিশ্চয় আরো কম করবে, তাহলে কম করলে কি ভাগ। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি করতে হবে যে হাবিবা এবং হালিমা একত্রে হচ্ছে কয়দিন কাজ করছে, 8 দিন কাজ করছে। তো 8 দিন কাজ করলে কত আসবে, গুণ। একদিনে যা কাজ করে তার তুলনায় 8 দিনে বেশি কাজ করবে, বেশি হলে কত গুণ। ওকে, তো এইখানে কত আসবে 8 ভাগ 20, এত অংশ কাজ তারা একসাথে করতে পারে। ঠিক আছে,
পুরা কাজের এতটুকু 8 দিনে করা হয়েছে। যদি তারা 8 দিন কাজ করে তাহলে পুরা কাজের এতটুকু সে কাজ করছে। তাহলে কাজ বাকি থাকে কতটুকু বলো তো? বাকি কাজ থাকে কত? সম্পূর্ণ কাজটা তো কত? 1 অংশ, কিন্তু দুজন একসাথে মিলে করছে কত? 8 দিনে কতটুকু করছে? 20/8 অংশ। তাহলে এইখানে এত অংশ কাজ কি বাকি রয়ে গেছে, এত অংশ কাজ বাকি রয়ে গেছে, তাই তো? তারা একসাথে 20 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে, অর্থাৎ 1 অংশ কাজ করতে পারে। তাহলে একদিনে কতটুকু করতে পারে? তো সেখান থেকে তারা অ্যাকচুয়ালি কতদিন করছে? একসাথে হচ্ছে 8 দিন করছে। তো 8 দিনে কতটুকু কাজ করে সেটা হচ্ছে বের করলাম। 8 দিনে তারা দুইজন মিলে এতটুকু কাজ করে, কিন্তু পুরা কাজটা তো ছিল কত? 1 অংশ। সেখান থেকে ওরা দুইজন মিলে যতটুকু করছে সেটা যদি বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে বাকি কতটুকু কাজ অসমাপ্ত আছে সেটা হচ্ছে গিয়ে আমরা পাইছি। এখন এখানে হচ্ছে কি বলছে? বাকি কাজটা হালিমা 21 দিনে শেষ করে ফেলছে, মানে এই যতটুকু কাজ বাকি থাকে সেটা হালিমা একা হচ্ছে করছে কত? 21 দিনে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা এখানে হচ্ছে কি বলতে পারি যে এই এত অংশ কাজ হালিমা কয় দিনে করে? হালিমা করে হচ্ছে গিয়ে 21 দিনে। 21 দিনে, ঠিক আছে, 21 দিনে। ওকে, বাকি কাজটা কি করছে? হালিমা 21 দিনে করছে। ওকে, তো এখান থেকে বলছে সম্পূর্ণ কাজটা মানে পুরো 1 অংশ কাজ হালিমা কয় দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, কয় দিনে শেষ করতে পারবে, অর্থাৎ দিন চাইছে। তো আমরা এইভাবে থেকে সুন্দর করে সাজায় লিখে দিলে ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি যে হালিমা কত? এই 20/12 অংশ কাজ করে কয় দিনে? 21 দিনে। প্রশ্নই বলে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে হালিমা সম্পূর্ণ কাজ বা 1 অংশ কাজ, ঠিক আছে, করছে কত? তো ভগ্নাংশের নিচে যদি সে 1 থাকে তাহলে সে কি হয়? ভাগ করে দিতে হবে। তো ভাগ করলে কত আসবে? এই 21 ভাগ কত? এই অংশটা 12/20। ওকে, তো এরকম কোনো লাইন যদি সে থাকে তারপর সে নিচে যদি সে 1 থাকে তাহলে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে ভাগ করে দিতে হয়। হ্যাঁ, তবে হচ্ছে গিয়ে খেয়াল রাখবা যে ওই যে শ্রমিকের অঙ্ক যেন হচ্ছে গিয়ে না হয়। শ্রমিকের অঙ্কে ছাড়া অন্য যে কোনো হচ্ছে অঙ্কে এত অংশ করে হচ্ছে গিয়ে 21 দিনে, তাহলে 1 অংশ করবে কি আরো কম দিনে। ঠিক আছে, 1 এর হিসাব মানে কি কম। তো এইখানে হচ্ছে গিয়ে কি করব? কমের হচ্ছে কি ভাগ, তো ভাগ করছি। এখন কি করব? ভাগটাকে গুণ দিয়ে উল্টায় দিব। তো ভাগকে গুণ হিসেবে লেখা যায়, তবে সেই ক্ষেত্রে ভগ্নাংশটাকে উল্টায় দিতে হয়। 20 উপরে যাবে, 12 নিচে আসবে। ওকে, এরপর হচ্ছে কি আমাদের কাটাকাটি করতে হবে। তো এখন 21 আর 12 দুইটাই কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? দুইটাই হচ্ছে কি আমাদের 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 দ্বারা 21 কে যদি ভাগ করি তাহলে 3 সাথে 21, এখানে 7 থাকবে। আর 12 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 3 4 12। ওকে, পরে 7 আর 4 আর ভাগ যায় না। এখন 4 আর 20 ভাগ যায় কিনা? হ্যাঁ যায়। 4 কে 4 দ্বারা ভাগ করলে কত আসে? 1, আর 20 কে ভাগ করলে কত আসে? 5। তাহলে হচ্ছে গিয়ে টোটাল কত আসে? টোটাল আসে হচ্ছে গিয়ে 7 আর 5 গুণ করবো, আর নিচে 1 আছে, তো নিচে 1 থাকলে লেখা লাগে না। তাহলে 5 7 হচ্ছে কত? 35 দিন। তাহলে হচ্ছে গিয়ে হালিমা সম্পূর্ণ কাজটা যদি সে একা করতো তাহলে হচ্ছে গিয়ে তার একা করতে তার 35 দিন সময় লাগতো। তার 35 দিন সময় লাগতো। তো আশা করি সেটা আমরা বুঝতে পারছি। তো এটা হচ্ছে বোঝা হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে আমরা তার পরের অঙ্ক যে 14 নম্বর যে অঙ্কটা আছে সেই 14 নম্বর অঙ্কটার দিকে আমরা তাকাবো। তো আমাদের 14 নম্বর অঙ্ক হচ্ছে কি বলছে? 14 নম্বর অঙ্কে বলছে যে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তো কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়। ওকে, তো নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো দেখো এখানে কি বলছে, 20 দিন হচ্ছে গিয়ে নির্ধারিত সময়। তো 20 দিনে সে একটা বাড়ি তৈরি করতে চাইতেছে। তো শ্রমিক 30 জন শ্রমিক কি করছে? একসাথে তারা সবাই ওই 30 জন হচ্ছে কত? 10 দিন হচ্ছে গিয়ে কাজ করছে। 10 দিন পরে আবহাওয়া খারাপ হয়েছে, তারপর কি হয়েছে? খারাপ হওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতেছে। ঠিক আছে, তাহলে সময় কতদিন চলে গেছে?
10 দিন তো কাজ করছে, আর 6 দিন কি তারা বসেছিল, কোনো কাজ করে নাই। তাহলে সময় চলে গেছে হচ্ছে কত, সময় চলে গেছে আমাদের 16 দিন। আর বাকি থাকে হচ্ছে কয়দিন, 20 দিনের মধ্যে বাকি থাকে 4 দিন। এখন বলছে সেই নির্ধারিত সময়, তার মানে ওই বাকি 4 দিন সময়ের মধ্যে যদি আমি পুরো বাড়িটা কমপ্লিট করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে কতজন এক্সট্রা শ্রমিক লাগবে। তো এখানে হচ্ছে গিয়ে দেখো আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, যে 30 জন শ্রমিক 30 জন শ্রমিক 30 জন শ্রমিক হচ্ছে গিয়ে 20 দিনে তৈরি করে সম্পূর্ণ বাড়ি, তাই তো? তার মানে হচ্ছে কি 1 অংশ। তো সেই 30 জন শ্রমিক একদিনে বেশি তৈরি করতে পারবে না কম তৈরি করতে পারবে বলো তো? 30 জন শ্রমিক 20 দিনে যতটুকু বাড়ি কমপ্লিট করতে পারবে, 30 জন শ্রমিক যদি একদিন কাজ করে, তাহলে কি বাড়িটার আরো কম অংশ কমপ্লিট হবে, কারণ কাজ কম করছে। হচ্ছে গিয়ে 20/1 অংশ, ঠিক আছে? এখন তারা একসাথে কয়দিন কাজ করছে, 10 দিন কাজ করছে। তাহলে সেই 30 জন শ্রমিক যদি 10 দিন কাজ করে থাকে, তাহলে হচ্ছে গিয়ে কি আসবে, গুণ হবে। 30 জন শ্রমিক একদিনে যা কাজ করে, 30 জন শ্রমিক 10 দিনে কি তার তুলনায় বেশি কাজ করবে, বেশি করলে কি গুণ। তাহলে এইখানে যে কাটাকাটি করলে কত আসবে, 10 দিয়ে 20 কে ভাগ করলে নিচে থাকবে 2, উপরে থাকবে কত 1, মানে অর্ধেক কাজ করে। এইভাবে সিম্পল মনে করতে পারো 20 দিনে পুরোটা তৈরি হওয়ার কথা, তো 20 দিন হচ্ছে কাজ করে 10 দিন কাজ করছে, তার মানে কি অর্ধেক দিন কাজ করছে, মানে কি অর্ধেক কাজ হয়ে গেছে। তো অর্ধেক কাজ কি হয়ে গেছে, এত অংশ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে বাড়ির কাজ আর বাকি আছে কতখানি, যে বাকি অংশ হচ্ছে কত, কাজ বাকি লিখি। তো কাজ বাকি পুরাটা হচ্ছে গিয়ে 1 অংশ, বাট কাজ হয়েছে কত, অর্ধেক। ঠিক আছে, অর্ধেক হচ্ছে গিয়ে হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে আর বাকি রয়ে গেছে কত, অর্ধেক। 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, এত অংশ বাড়ির কাজ রয়ে গেছে। ওকে, আর সময় গেছে কয়দিন জানি, সময় গেছে হচ্ছে গিয়ে আমাদের কয়দিন, সময় কতদিন গেছে, তাহলে হচ্ছে গিয়ে সময় বাকি হচ্ছে কত, ছিল কয়দিন, নির্ধারিত সময় ছিল 20 দিন, সেইখান থেকে 10 দিন কাজ করছে, আর 6 দিন কি তারা বসেছিল, মানে 6 দিন হচ্ছে চলে গেছে। তাহলে 20 দিনের মধ্যে 10 দিন কাজ করছে, 10 দিন চলে গেছে, আর 6 দিন বসেছিল, তাহলে ওই 6 দিনও চলে গেছে, তাই দুইটাই হচ্ছে কি মাইনাস। ওকে, তো এটা যদি করো তাহলে হচ্ছে কত আসে, 4 দিন। ঠিক আছে, 4 দিন। তো হচ্ছে কি এখন আমাদের কি করতে হবে, যে এই 4 দিন সময়ের মধ্যে অর্ধেক অংশ কাজ করতে হবে। ঠিক আছে, এই অর্ধেক অংশ কাজ করার জন্য অতিরিক্ত কয়জন শ্রমিক লাগবে, তো অতিরিক্ত কয়জন শ্রমিক লাগবে তার জন্য হচ্ছে গিয়ে আমরা আগে এই 4 দিনে অর্ধেক অংশ কাজ করতে আমাদের হচ্ছে গিয়ে কয়জন শ্রমিক লাগে সেটাকে বের করব। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কত, এই যে 30 জন শ্রমিক পরে মাইনাস করে দেবো। কেন মাইনাস করে দেবো এটা হচ্ছে পরে বলতেছি। এখন দেখো আমাদের ইনফরমেশন কি ছিল, যে 30 জন 20 দিনে করতে পারে 1 অংশ কাজ। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে সম্পূর্ণ বাড়ি, একটি বাড়ি, ঠিক আছে, বা 1 অংশ হচ্ছে কাজ। কিন্তু এখন আমাদের কি চাইছে, এখন আমাদের কাছে চাইছে হচ্ছে গিয়ে কতজন শ্রমিক লাগবে। হ্যাঁ, কতজন শ্রমিক লাগবে এইটা। তাহলে এই কথাটাকে আমরা কি করব, একটু উল্টা ভাবে লিখবো। যে দেখো, যে 1 অংশ কাজ কয়দিনে, 20 দিনে। 20 দিনে করে কয়জন, 30 জন শ্রমিক। 30 জন শ্রমিক। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 1 অংশ কাজ একদিনে যদি করতে চাই, তাহলে হচ্ছে কত, শ্রমিক আরো বেশি লাগবে না কম লাগবে? 1 অংশ কাজ যদি আমি 20 দিনের জায়গায় যদি একদিনেই করে ফেলতে চাই, কম সময় করতে চাই, তাহলে আমার শ্রমিক আরো বেশি লাগবে। তাহলে বেশি হচ্ছে কত, গুণ। ওকে, তো এই 1 অংশ কাজ এবার হচ্ছে কয়দিনে করাইতে হবে, আমার 4 দিনে করাইতে হবে, কারণ 4 দিন বাকি ছিল। তো যদি আমি 4 দিনে করাইতে চাই, তাহলে কি হবে, শ্রমিক কি বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, কারণ একদিনে
যে কজন শ্রমিক লাগবে, আমি সময় বাড়ায় যদি 4 দিন নিই তাহলে শ্রমিক কি আরো কম লাগবে, তাই তো? এখন হচ্ছে গিয়ে এক অংশ হচ্ছে গিয়ে কাজ 4 দিনে করতে যতজন শ্রমিক লাগবে, অর্ধেক অংশ কাজ করতে হচ্ছে গিয়ে আমার কি হবে, একটু বেশি হবে। তাহলে হচ্ছে গিয়ে 30 × 20, নিচে হচ্ছে কত 4, গুণ হচ্ছে কত অর্ধেক, ঠিক আছে, গুণ হচ্ছে গিয়ে অর্ধেক। তো এইটাকে যদি হচ্ছে গিয়ে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে দেখো তো। তো এইখানে আমি 4 দিয়ে আগে 20 কে কাটি, তাহলে কত 4 × 5 = 20। তারপর হচ্ছে গিয়ে 2 দিয়ে যদি হচ্ছে গিয়ে 30 কে কাটি তাহলে কত আসবে 15 × 2 = 30। তাহলে হচ্ছে কত আসে 15 × 5, 5 15 হচ্ছে কত, 5 15 হচ্ছে গিয়ে 75, ঠিক আছে। তাহলে 75 জন শ্রমিক হচ্ছে গিয়ে লাগবে আমার, ঠিক আছে। অর্ধেক অংশ কাজ যদি আমি 4 দিনে করতে চাই তাহলে আমার শ্রমিক লাগবে হচ্ছে কত 75 জন। এখন 75 জন শ্রমিকের মধ্যে 30 জন শ্রমিক তো আমি অলরেডি হায়ার করে রাখছি, 30 জন শ্রমিক তো আমার আগে থেকে হচ্ছে কি ছিল। তাহলে এক্সট্রা আরো কয়জন লাগবে, এক্সট্রা শ্রমিক কয়জন হচ্ছে লাগবে, 75 জন টোটাল লাগবে। আমি যদি 4 দিনে বাকি অংশটা মানে অর্ধেক অংশটা যদি শেষ করতে চাই তাহলে আমার হচ্ছে লাগবে হচ্ছে কত 75 জন। কিন্তু 75 জনের মধ্যে 30 জন আমার অলরেডি হচ্ছে কি আছে। তাহলে হচ্ছে গিয়ে অতিরিক্ত শ্রমিক হচ্ছে গিয়ে আমার কতজন হচ্ছে লাগবে, তাহলে হচ্ছে গিয়ে অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে কত, টোটাল লাগতো 75 জন, এর মধ্যে 30 জন আমার আগে থেকে ছিল, লাগবে কত 45 জন, 45 জন। ওকে, আচ্ছা, তো আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এখন এইখানে অনেকের একটু হচ্ছে গিয়ে কনফিউশন লাগতে পারে যে এক অংশ সম্পূর্ণ অংশ কাজ 4 দিনে করতে যে কজন শ্রমিক লাগে, অর্ধেক অংশ কাজ 4 দিনে করতে তো আমার শ্রমিক তো আরো কম লাগার কথা, ঠিক আছে। তো কম লাগলে তো ভাগ হওয়ার কথা, কিন্তু আমি এখানে হচ্ছে গিয়ে এই অর্ধেককে কেন গুণ করছি। তো এইটার জন্য হচ্ছে গিয়ে একটু এখানে হচ্ছে তাকাও, যে তোমাদের হচ্ছে এরকম হয় যে একটি চকলেটের মূল্য বা দাম মনে করো 5 টাকা, ঠিক আছে। এখন তুমি যদি অর্ধেকটা চকলেটের মূল্য বের করতে চাও তাহলে কি হবে, অর্ধেকটা চকলেটের মূল্য হচ্ছে কি আসবে তোমার হিসেবে হচ্ছে কত আরো কম আসার কথা, তাই তো। এখন কম হলে কি হবে, ভাগ হবে। এখন তুমি যদি ভাগ করো তাহলে দেখো কি হয়, 5 ভাগকে গুণ দিয়ে উল্টে দেওয়া যায়, তাহলে 2 উপরে 1 নিচে, তাহলে কত আসবে 10 টাকা, ঠিক আছে, এরকমই তো আসে। তো একটা চকলেটের দাম যদি 5 টাকা হয় তাহলে অর্ধেকটা চকলেটের দাম 10 টাকা হয় নাকি, অর্ধেকটা চকলেটের দাম আরো হচ্ছে কম হওয়ার কথা না। আচ্ছা, তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা যখন একের নিচে যখন কিছু হচ্ছে থাকবে, ঠিক আছে, একের নিচে যখন কিছু থাকবে, এখানে মনে করা হচ্ছে কি যে একটা চকলেট হচ্ছে মূল্য এত, একের নিচে যখন কোনো সংখ্যা থাকবে তখন আমরা কি করব, গুণ করে দেব, ভাগ করব না, ঠিক আছে। তো এখানে হচ্ছে গুণ না হয় কি হবে ভাগ, সরি ভাগ না হয়েছে কি হবে গুণ হবে, 5 গুণ অর্ধেক, ঠিক আছে। কত আসবে 5/2 বা আমাদের 2.5 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে মাথায় রাখবা যে একদিনে সামথিং হয় বা এক অংশে সামথিং হয়, এখান থেকে যদি এরকম আসে 3/4 এত অংশ যে কত হবে, তো মনে করো এখানে 5 আছে, তখন তুমি আর কি করবে না, ভাগ করবে না, একের নিচে যেটা সে থাকবে, একের নিচে যদি কিছু থাকে তাহলে কি করবা, ডান পাশেরটার সাথে কি করে দিবা, গুণ করে দিবা, ঠিক আছে, যাই থাকুক না কেন, ঠিক আছে। একের নিচে মনে করো এখানে এটা না থেকে এরকম 6 থাকতো, তো একটার দাম এত, তাহলে 6টার দাম হচ্ছে কত, তাহলে 5 × হচ্ছে কত 6, ঠিক আছে। কিন্তু এখানে 6 না থেকে যদি মনে করো যদি কোনো ভগ্নাংশ থাকে 4/5, তাহলে একটার দাম 5 টাকা, 5/4 এর দাম হচ্ছে কত আসবে, তো সেটা হচ্ছে কত 5 × 4/5 ভাগ, এইভাবে হচ্ছে গিয়ে আর কি হিসাবগুলো হচ্ছে করবা। ওকে, তো আশা করি সেগুলো হচ্ছে বুঝতে পারছি আমরা। ওকে, তো এইটা হচ্ছে কি হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা তারপরে যেটা হচ্ছে কি আছে যে 15 নম্বর যে অঙ্কটা, এটা হচ্ছে কি আমরা হচ্ছে করব। এখানে হচ্ছে কি বলছে যে একটি কাজ ক এবং খ একত্রে 16 দিনে করে, সেই কাজটাই খ এবং গ একত্রে 12 দিনে করতে পারে, আর ক এবং গ একত্রে 20 দিনে করতে পারে। তার মানে এখানে থেকে 3 জন আলাদা থেকে ব্যক্তি আছে, কে কে, ক খ গ, ঠিক আছে। মনে করছে কালাম, খায়রুল আর হচ্ছে গিয়ে গফুর, ঠিক আছে, 3 জন হচ্ছে গিয়ে 3টা হচ্ছে গিয়ে নামের ব্যক্তি আছে। তো এই 3টা নামের হচ্ছে গিয়ে ব্যক্তি
তোমার হচ্ছে কি হবে, এরা হচ্ছে কাজ করবে। তো আমি যদি হচ্ছে গিয়ে এই কালাম আর খাইরুলকে যদি হচ্ছে কাজটা দিই, তাহলে এরা দুইজন মিলে 16 দিনে হচ্ছে কাজ করবে, অর্থাৎ ক এবং খ মিলেছে কত 16 দিনে কাজ করতে পারবে। আবার যদি আমি খাইরুল আর গফুর সাহেবকে যদি হচ্ছে কাজটা দিই, তাহলে এরা দুইজন মিলেছে কত 12 দিনে কাজ করতে পারবে। আর যদি হচ্ছে কি কালাম আর গফুর যদি হচ্ছে কাজটা নেয়, তাহলে কত তারা 20 দিনে করতে পারবে। তাহলে তো দুজন দুজন না করে যদি তিনজনই একসাথে কাজটা হচ্ছে করে, তাহলে হচ্ছে কত দিনে কাজটা করতে পারবে। তো অঙ্কটা হচ্ছে চলো শুরু করি। এখানে হচ্ছে কি কি বলা আছে যে ক ও খ, ক ও খ একত্রে 16 দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ, তাই তো? সম্পূর্ণ মানে কি এক অংশ। ওকে, তাহলে এই ক ও খ একত্রে একদিনে কতটুকু কাজ করবে? 16 দিনে যা কাজ করতে পারে একদিনে কাজ নিশ্চয় আর হচ্ছে কম করবে, তাহলে কম করলে কি ভাগ। ওকে, তাহলে ক আর খ একত্রে একদিনে কতটুকু করতে পারে সেটা হচ্ছে বের করে ফেললাম। ঠিক আছে, এবার হচ্ছে খ আর গ একটা। তো খ ও গ একত্রে কয়দিনে করতে পারে? 12 দিনে। 12 দিনে করে কত এক অংশ কাজ। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের এই খ ও গ একত্রে একদিনে কতটুকু করবে? 1/12 কাজ, তাই তো? লাস্ট কি আছে? ক আর গ। তো ক ও গ একত্রে কত দিনে করে? 20 দিনে। তাহলে 20 দিনে করে এক অংশ কাজ। ঠিক আছে, তাহলে ক ও গ একত্রে একদিনে করবে আর কম কাজ, তাহলে কম হচ্ছে কত ভাগ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পেয়ে গেছি। তো এখন হচ্ছে গিয়ে দেখো ক আর খ একদিনে কতটুকু কাজ করতে পারে, খ আর গ একদিনে কতটুকু কাজ করতে পারে, আর ক এবং গ একদিনে কতটুকু কাজ করতে পারে। মানে প্রত্যেকের যে জোড়া জোড়া যখন কাজ করে, তো এরা একদিনে কতটুকু কাজ করে ওইটা হচ্ছে গিয়ে সবার আলাদা আলাদা করে বের করে নিয়েছি। এখন দেখো আমি এখন কি করব যে এই তাদের যে এই একদিনের যে হিসাবগুলো হচ্ছে আছে, এইটা এইটা এবং হচ্ছে এইটা, এই তিনটা কিছু যোগ করে দিব। ঠিক আছে, এই তিনটাকে যদি যোগ করি তাহলে ঠিক কিরকম আসবে। তো আমরা এটা নতুন পেজে চেক করব। ঠিক আছে, দেখো তো কি কি আছে যে ক ও, আচ্ছা ক আর না দিয়ে আমি হিসেবে লিখতে পারি যে ক প্লাস খ। ঠিক আছে, একদিনে কতটুকু কাজ করে? একদিনে করে কতটুকু করে? ক আর খ মিলেছে কতটুকু করে? 16/1 তাই তো? এত অংশ। আবার আমাদের কি আছে? খ আর গ, এই যে খ আর গ, তাহলে খ প্লাস গ একদিনে করে কতটুকু করতে পারবে? এত অংশ। তারপর আছে ক আর গ, তাহলে ক প্লাস গ এটা দুইজনে মিলে একদিনে এত অংশ কাজ। ঠিক আছে, এখন এদেরকে আমি কি করব? যোগ করব। তাহলে সেই দেখো ক প্লাস খ, খ প্লাস গ আর ক প্লাস গ, তার মানে হচ্ছে গিয়ে ক প্লাস খ প্লাস খ আর গ প্লাস ক এবং গ একদিনে। ঠিক আছে, একদিনে করে কতটুকু করবে? এটা হচ্ছে ক আর খ এর কাজ, হচ্ছে কত? খ আর গ এর কাজ হচ্ছে কত? ক আর গ এর কাজ। ওকে, যে কত আসবে? এখন দেখো ক প্লাস খ প্লাস খ প্লাস গ প্লাস ক প্লাস গ, তাহলে এইখান থেকে দেখো ক আসছে কয়টা? একটা, দুইটা। ওকে, আর আমাদের
খ আছে কয়টা? একটা, দুইটা। আর গ আছে হচ্ছে কয়টা? একটা, দুইটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি 2ক প্লাস 2খ প্লাস 2গ। ঠিক আছে, এরা একদিনে কতটুকু কাজ করে এখানে যোগ করে দিব। 16, 12 আর হচ্ছে 20, এদের লসাগু কত আসবে? 80 না, 80 না, হিসাব করো। 16, 12, 20 সবগুলো 2 দিয়ে ভাগ যায়, দিলাম 2। এখানে কত আসবে? 8। এখানে কত আসবে? 6। এখানে কত আসবে? 10। তারপরে কত? আবার এই 3টা হচ্ছে কত? 2 দিয়ে ভাগ যায়, এখানে কত আসবে? 4। এখানে কত? 3। এখানে কত? 5। ঠিক আছে, এরপর ছাড়া যায় না। তো এই সবগুলোকে এখন গুণ করে দিব। তাহলে 2 × 2 × 4 × 3 × 5। তাহলে 2 দ্বিগুণ হচ্ছে কত? 4। ওকে, এই 4 আর 4, এই 4 4 হচ্ছে কত? 16। ঠিক আছে, তারপর হচ্ছে কত? 16 এর সাথে 3 গুণ যদি করি তাহলে 48। 48 এর সাথে 5 গুণ, 5 8 40, সাথে আছে 4, 4 5 20, 20 আর 4 24, 240 আসে। ঠিক আছে, 240 লসাগু হচ্ছে কত আমাদের? 240। ওকে, তো এখন হচ্ছে গিয়ে 16 দিয়ে যদি 240 কে যদি আমি ভাগ দিই তাহলে কত আসবে আমাদের? 16 দিয়ে 240 কে ভাগ দিলে কত আসবে? 240 ভাগ হচ্ছে কত? 16। তাহলে 16 কে 8 দ্বারা ভাগ করলে 2, এখানে 8 দ্বারা ভাগ করলে 3, 0, 15। তাহলে এখানে আসছে 15। এখানে আসবে হচ্ছে কত? 20। এখানে আসবে হচ্ছে কত? 12। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের হিসাব। তো এরপর হচ্ছে গিয়ে টোটাল হিসাব করলে কত আসে? 35, 47 আসে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের হিসাব নিকাশ আসে। এখন হচ্ছে আমাদের কাছে কি জিজ্ঞেস করছে? তো আমরা হচ্ছে কি পাইছি যে 2ক প্লাস 2খ প্লাস 2গ এদের হচ্ছে কি একদিনের হচ্ছে কি কাজ হচ্ছে আমরা হচ্ছে বের করছি। হ্যাঁ, একদিনে সে কাজ বের করছি। তো এখন আমাদের কাছে কোশ্চেনে কি চাইছিল জানো? আমাদের কাছে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে যে ক, খ এবং গ একত্রে হচ্ছে কতটুকু কাজ করে। তার মানে হচ্ছে কি আমাদের বের করতে হবে ক প্লাস খ প্লাস গ। ঠিক আছে, এরা এরা কত একত্রে কত দিনে কাজটা করতে পারবে। তার মানে এরা এক অংশ কাজ কত দিনে করতে পারবে, কত দিনে। হ্যাঁ, আমাদের কাছে দিনটা জানতে চাইছে। ওকে, আমাদের কাছে দিনটা জানতে চাইছে। তো এই দিনটা যদি জানতে চাই তাহলে এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি করতে পারি? তো এইখানে এই যে লাইনটা হচ্ছে কি আছে দেখো, 2ক প্লাস 2খ প্লাস 2গ। হ্যাঁ, এখান থেকে আমি হচ্ছে কি করব? একটু ছোট করে নিই। প্রত্যেকের থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে থাকে কত? ক প্লাস খ প্লাস গ। ঠিক আছে, একদিনে করে কত? 47 ভাগ কত? 240। তাহলে এই 2 কে যদি ওই পাশে পাঠায় দিই তাহলে কত আসবে? ক প্লাস খ প্লাস গ এক দিনে করে 2। এখানে হচ্ছে কত? ক প্লাস খ প্লাস গ এর সাথে গুণ অবস্থায় আছে। এই 2 যদি সমান সমান ওই পাশে চলে যায় তাহলে কি ভাগ হয়ে যাবে? ভাগ হচ্ছে কত আসবে? এখানে 240 ভাগ হলে নিচে আসে, এই যে নিচে। ঠিক আছে, এইভাবে রেখে দিই। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমাদের কাছে কিন্তু জানতে চাইছে কি? আমাদের কাছে জানতে চাইছে যে কত দিনে করতে পারবে। দেখো, এতটুকু কাজ এই ক আর খ আর গ এরা 3 জন করতে পারছে কত? একদিনে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে এবার একটু এইভাবে লেখা যাক যে ক, খ এবং গ, ক খ আর হচ্ছে গিয়ে গ এত অংশ হচ্ছে কাজ কত? 47 ভাগ 240 ইন্টু 2, 40
ইন্টু 2, ঠিক আছে? এত অংশ কাজ করে একদিনে, ঠিক আছে? আমরা কি করছি, আমরা এখান থেকে গিয়ে ক, খ এবং গ এরা একদিনে কতটুকু কাজ করে এটা কিন্তু বের করে নিয়েছি। তাহলে ক, খ, গ এত অংশ কাজ করে একদিনে। তো এভাবে কেন লিখছি, কেননা আমাদের কাছে দিন চাইছে। তো এত অংশ করে কত একদিনে। তাহলে ক, খ, গ এক অংশ, ঠিক আছে? এক অংশ কাজ করবে কত দিনে। তো কোনো কিছু নিচে যদি এক থাকে তাহলে ভাগ হয়, তাহলে 1 ভাগ এটা 47 ভাগ কত 240 গুণ 2। তাহলে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টা দেওয়া যায়, তাহলে 240 গুণ 2 উপরে যাবে আর 47 কি নিচে আসবে। তাহলে এখানে কত আসে আমাদের 240 আর 2 গুণ করলে কত 480, 480 ভাগ 47 এত দিন আসে, ঠিক আছে? তো এটাকে তুমি চাইলে গিয়ে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারো। মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য 47 দিয়ে 480 কে ভাগ, তাহলে একবার যাবে 47 1 0 এই থাকে, আর ভাগটা যায় না। তাহলে এখানে কত আসে 1 ও না এইভাবে না, একটু হিসাব যাবে, কত 10 বার যাবে এখানে 10 বার। 470 ইন্টু 10 সরি 47 ইন্টু 10 কত 470। তাহলে এখানে আসছে কত 10। ওকে, তাহলে এখন কত আসবে এখানে 47 এর সাথে 10 গুণ করলে 47 যদি 10 বার যদি যায় তাহলে কত 470, ঠিক আছে? তাহলে 480 থেকে 470 বাদ দিলে থাকে কত 10। তারপরে কি করতে হয়, আমাদের যে ভাগফলটা আসছে সেটা লিখবো, ভাজকটা কি নিচে আর ভাগশেষটা উপরে, ঠিক আছে? কি এত দিনে, ঠিক আছে? 10 এর 47 ভাগের 10 ভাগ যে দিন সে দিনে, মানে 10 দশমিক সামথিং 10 দিন থেকে একটু গিয়ে বেশি দিন আমাদের সময় লাগবে। তো গিয়ে এরা তিনজন যদি গিয়ে একসাথে গিয়ে কাজ করে তাহলে গিয়ে আমাদের এত দিনের কাজটা করতে পারবে। ওকে, তো এটা হয়ে গিয়ে থাকলে এখন কি আমরা আমাদের পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে আমরা চলে যেতে পারি। হ্যাঁ, তো পরের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে। তোমাদের চৌবাচ্চার অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চৌবাচ্চার অঙ্কগুলো আসার মতো। এখানে কি বলছে, একটি চৌবাচ্চায় দুইটা নল মানে দুইটা পাইপ আছে। তো প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুইটাকে যদি আমি একসাথে খুলে রাখি তাহলে চৌবাচ্চাটা কত ঘন্টায় পূর্ণ হবে। এখানে কি বলছে এটা খেয়াল করেছে, দেখো এইখানে মনে করছে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চা মানে হচ্ছে পানির ট্যাঙ্কি। ওকে, তো এইখানে কি আছে, তোমার দুইটা কি পাইপ আছে, এখানে একটা পাইপ আর এই পাশে আরেকটা পাইপ। ওকে, তো এটা তোমার প্রথম নল বা প্রথম পাইপ, এটা কি তোমার দ্বিতীয় নল বা দ্বিতীয় পাইপ। তো এইটাকে তুমি যদি বন্ধ রেখে এটাকে যদি চালু রাখো, শুধুমাত্র প্রথম নলটাকে চালু রাখো, তাহলে প্রথম নল পুরাটাকে ভরে দেবে কয় ঘন্টায়, পুরাটাকে ভরতে পারে কয় ঘন্টায়, 12 ঘন্টায় ভরতে পারে, ঠিক আছে? আর তুমি যদি প্রথম নলটাকে বন্ধ রেখে শুধুমাত্র দ্বিতীয় নলটাকে চালু রাখো তাহলে দ্বিতীয় নলটা কতক্ষণ সময়ের মধ্যে ভরতে পারে, 18 ঘন্টা ভরে ফেলতে পারে। ওকে, তো প্রথম নল শুধু একা যদি প্রথম নলটা বা প্রথম পাইপটা যদি চালু থাকে তাহলে 12 ঘন্টা পূর্ণ হবে। আর যদি গিয়ে শুধুমাত্র দ্বিতীয় পাইপটা বা দ্বিতীয় নলটা যদি চালু থাকে তাহলে কত 18 ঘন্টা পূর্ণ হবে। এখন প্রশ্ন গিয়ে দুইটাকে যদি আমি একসাথে চালু রাখি তাহলে কত ঘন্টায় পূর্ণ হবে, কত ঘন্টা পূর্ণ হবে। তো দেখো একা ও 12 ঘন্টায় আর একা কত 18 ঘন্টা পূর্ণ করে। তো দুইটাকে যদি একসাথে চালু রাখি নিশ্চয় সময় কত আরো কম লাগবে, 12 ঘন্টা বা 18 ঘন্টা চাইতে কম লাগবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা কি করব, প্রথম নলটা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারে সেটা আগে বের করব। ঠিক আছে, প্রথম নলটা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারে সেটা আগে বের করব। তো দেখো যে প্রথম নল কত 12 ঘন্টায়, প্রথম নল 12 ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ, তাই তো? পূর্ণ হয় মানে কি পুরোটা ভরে যায়, গিয়ে সম্পূর্ণটা হয়। সম্পূর্ণ মানে কত, এক অংশ। ঠিক আছে, এক অংশ চৌবাচ্চা। তাহলে আমাদের প্রথম নল
1 ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারবে? 12 ঘন্টায় যতটুকু পূর্ণ করতে পারে 1 ঘন্টা নিশ্চয়ই আরো কম পূর্ণ করবে, কম হচ্ছে কি ভাগ দিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় নলের ব্যাপারটা আছে দেখি। দ্বিতীয় নল 18 ঘন্টায় পূর্ণ করে, কত পূর্ণ করে? 1 অংশ পূর্ণ করে। ওকে, তো আমাদের দ্বিতীয় নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 1 ঘন্টায় পূর্ণ করবে আরো কম। 18 ঘন্টা যতটুকু পূর্ণ করতে পারে 1 ঘন্টা পূর্ণ করতে পারবে আরো কম। আচ্ছা, কম হলে কি ভাগ। তাহলে প্রথম নল 1 ঘন্টা চালু রাখলে এতটুকু চৌবাচ্চা পূর্ণ হয়, আর দ্বিতীয় নল যদি আমি 1 ঘন্টা চালু রাখি তাহলে হচ্ছে কত আমাদের এত অংশ হচ্ছে গিয়ে কি হয় চালু হয়। এখন যদি আমি দুইটা নল যদি একসাথে চালু রাখি তাহলে দুইটি নল একত্রে একসাথে 1 ঘন্টায় কতটুকু করতে পারবে বলো তো? 1 ঘন্টায় পূর্ণ করে কত যোগ করে দেব। ও 1 ঘন্টা হচ্ছে কত 12 ভাগের 1 ভাগ পূর্ণ করে, আর হচ্ছে কত 18 ভাগের 1 ভাগ পূর্ণ করে। তো দুইজনে একসাথে হচ্ছে কত যদি পূর্ণ করে তাহলে হচ্ছে ওরা যতটুকু পূর্ণ করতেছে সেটুকু যোগ হয়ে যাবে। হচ্ছে কি কত আসবে? 12 আর 18 হচ্ছে লসাগু হচ্ছে কত আসে? করি লসাগু এখানে 12 আর 18 কত? দুইটাই 2 দ্বারা ভাগ যায়, এখানে কত 6, এখানে কত 9। তারপর হচ্ছে কি দুইটাই 3 দ্বারা ভাগ যায়। একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত? এখানে 2, এখানে কত 3। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে কত 36। তাহলে 12 দিয়ে 36 কে ভাগ করলে 3 প্লাস এখানে কত আসবে 2। ওকে, তাহলে হচ্ছে কি টোটাল আসবে 36 ভাগের 5 অংশ। ওকে, 36 ভাগের 5 অংশ। আচ্ছা দেখো, দুইটা পাইপ বা দুইটা নল একসাথে 1 ঘন্টায় ভরতে পারছে কত? এত অংশ। বা উল্টো আমরা বলতে পারি যে এত অংশ দুইটা একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে। দুইটা একসাথে এত অংশ পূর্ণ করতে সময় কত লাগে? 1 ঘন্টা। আমাদের কাছে এখন কি চাইছে? সম্পূর্ণটা, পুরাটা যদি থেকে খুলে দিই তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় পূর্ণ হবে? আমাদের কাছে ঘন্টাটা থেকে চাইছে, হ্যাঁ সময়টা থেকে চাইছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই যে এইখান থেকে যে ইনফরমেশনটা পাইছি যে এই এত অংশ চৌবাচ্চা পূর্ণ হচ্ছে কত? 1 ঘন্টায়। কখন? যখন দুইটা নল একসাথে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুইটি নল একত্রে বা একসাথে কত? এত অংশ, যে 36 ভাগের 5 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, তাই তো? 1 ঘন্টায়। ঠিক আছে, লেখাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো দুইটা নল একত্রে 36 ভাগের 5 অংশ পূর্ণ করেছে কত? 1 ঘন্টায়। তাহলে দুইটা নল একত্রে 1 অংশ বা সম্পূর্ণ, হ্যাঁ 1 অংশ পূর্ণ করবে কত? কি বলছিলাম? নিচে 1 থাকলে আছে কত? ভাগ। তাহলে ভাগ এত। ঠিক আছে, তো ভাগকে গুণ দিলে এটা উল্টা দিতে হবে। তাহলে 36 উপরে 5 নিচে, তাহলে 36 ভাগ 5। এটাকে এখন হচ্ছে গিয়ে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও। তাহলে 5 এর নাম হচ্ছে পড়তে থাকো যতক্ষণ না 36 ক্রস করে। তাহলে 5 7 35, এখানে 1 থাকে। তাহলে কত আসবে? 7, ভাগশেষটা উপরে আর ভাজকটা নিচে। তাহলে এত ঘন্টায়। ঠিক আছে, মানে প্রায় 7 ঘন্টা হচ্ছে গিয়ে, প্রায় 7 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট এরকম হচ্ছে গিয়ে হবে। ঠিক আছে, 12 মিনিট। 7 ঘন্টা হচ্ছে 12 মিনিট হচ্ছে হবে। তুমি চাইলে এটাকে হচ্ছে আবার মিনিট হচ্ছে কনভার্ট করে নিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, তাহলে হচ্ছে দুইটা নল যদি হচ্ছে আমরা একসাথে হচ্ছে খুলে দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই চৌবাচ্চাটা পাইপ বা হচ্ছে আমাদের পাইপটা হচ্ছে পূর্ণ হইতে আমাদের কতটুকু সময় লাগবে? আমাদের সময় লাগবে হচ্ছে গিয়ে কত? 7 ঘন্টা থেকে একটু বেশি সময়। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা কি করব? পরে যে অঙ্কটা হচ্ছে গিয়ে আছে এটা হচ্ছে যাই স্রোতের অনুকূল এবং প্রতিকূল হচ্ছে অঙ্ক। হ্যাঁ, স্রোতের অনুকূল এবং প্রতিকূলের অঙ্ক হচ্ছে কি বেশ ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে কি বলছে? স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে বইতেছে ওই দিকে। আর স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে বেগ কত? স্থির পানিতে হচ্ছে কি বেগ কত? ওকে,
স্থির পানিতে হচ্ছে বেগ আমি কিভাবে বের করতে পারি। দেখো এখানে হচ্ছে গিয়ে নৌকার বেগ চেয়েছে। হ্যাঁ, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টায় কতটুকু দূরত্ব যায়। ঠিক আছে, 1 ঘন্টায় কতটুকু দূরত্ব যায়, মানে আমাদেরকে বের করতে হবে 1 ঘন্টায় যায় কতখানি, কত দূরত্ব। ঠিক আছে, কার? নৌকার। নৌকা 1 ঘন্টায় কতখানি দূরত্ব যায় সেটা বের করতে হবে। তো নৌকার 1 ঘন্টার দূরত্ব বের করার জন্য প্রথমত স্রোতের অনুকূলে নৌকাটা 1 ঘন্টায় কতটুকু যায়, মানে স্রোতের অনুকূলে বেগ কত এবং স্রোতের প্রতিকূলে বেগ কত, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখো স্রোতের অনুকূলে আমি জাস্ট অনুকূল লিখলাম যে স্রোতের অনুকূলে কত, 4 ঘন্টায় কতটুকু যায়, 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কতটুকু যাবে, 1 ঘন্টা নিশ্চয়ই আরো কম যাবে, কম গেলে কি ভাগ কত, 9 কিলোমিটার। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে কত, 9 কিলোমিটার। তো 1 ঘন্টায় যে দূরত্বটা যায় সেটা কি বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগটা হচ্ছে কত, তাহলে সুতরাং স্রোতের অনুকূলে বেগটা কত পেয়েছি, স্রোতের অনুকূলে বেগ পাইছে হচ্ছে কত, 9 কিমি বা কিলোমিটার প্রতি ঘন্টা, মানে প্রতি ঘন্টা হচ্ছে কত, 9 কিলোমিটার যায়। আর স্রোতের বেগটা হচ্ছে বলেছে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। ঠিক আছে, তো স্রোতের বেগ হচ্ছে কত, প্রতি ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, লাগবে কি, নৌকার বেগ। এখন আমরা হচ্ছে গিয়ে এটা নিশ্চয়ই জানি যে স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ মানে হচ্ছে কি। ঠিক আছে, তো স্রোতের অনুকূলে বেগ মানে হচ্ছে গিয়ে যে স্রোতের অনুকূলে বেগ মানে হচ্ছে গিয়ে স্রোতের অনুকূলে বেগ মানে হচ্ছে গিয়ে নৌকার বেগ আর হচ্ছে গিয়ে স্রোতের বেগ, দুইটার যোগফল। ঠিক আছে, কিভাবে, স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে যাইতেছে ওইদিকে। তাহলে স্রোত যত বেগে যাইতেছে, স্রোতের অনুকূলে যদি একটা নৌকা চলে, তাহলে স্রোত যত বেগে যাইতেছে নৌকাটাকে তত বেগে টানবে। স্রোতের বেগ হচ্ছে কত, 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তো টানতেছে। প্লাস হচ্ছে কত, নৌকার বেগ যদি মনে করো আরো একসাথে 4 কিলোমিটার প্রতি ঘন্টা থাকে, তাহলে 3 প্লাস 4, তাহলে নৌকাটা একসাথে হচ্ছে কত, 4 কিলোমিটার বেগে চলবে এরকম। কিন্তু এখানে হচ্ছে কত হচ্ছে বলেছে, আচ্ছা তো স্রোতের অনুকূলে হচ্ছে কি বেগ, এটা হচ্ছে কত দেওয়া আছে, 9 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, নৌকার বেগটা আমার বের করতে হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে কত, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে আমাকে নৌকার বেগটা বের করতে হবে। তাহলে 3 কে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে কত, বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুতরাং নৌকার বেগটা কত আসে, 9 থেকে 3 বাদ দিলে কত আসে, 6, তার থেকে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, সহজ একটা অঙ্ক ছিল যে নৌকার বেগ। তো স্রোতের অনুকূলে বেগ কত পাইছি আমরা, হচ্ছে 9। তো স্রোতের অনুকূলের বেগ হচ্ছে কিভাবে আসে, নৌকার বেগ আর স্রোতের বেগ মিলায়া। তাহলে হচ্ছে কি আমাদের স্রোতের বেগ কত, 3, তাহলে হচ্ছে গিয়ে স্রোতের অনুকূলে বেগ যদি 9 হইতে হয়, তাহলে নৌকার কত বেগে চলতে হবে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে হবে। সেটাই হিসাব করেছে, বের করেছি কত আসে, 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি করব, তার পরের অঙ্ক যেটা যে 18 নাম্বারটা। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের কাছে কি বলছে, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। 11 ঘন্টায় 77 কিলোমিটার, কিন্তু আমাদের লাগবে 1 ঘন্টায় কতটুকু পথ যায়, ওই বেগটা লাগবে। হ্যাঁ, গতিবেগটা লাগবে। গতিবেগ মানে কি, 1 ঘন্টায় কতটুকু পথ যায়। আর স্থির পানিতে জাহাজের বেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। এটা যদি হয় তাহলে স্রোতের বেগ কত। তাহলে প্রথমত হচ্ছে গিয়ে এখানে স্রোতের প্রতিকূলে জাহাজের হচ্ছে গিয়ে যে বেগটা হয়, সেই বেগটা আমাদের বের করতে হবে। তো বেগটা হচ্ছে জানাচ্ছে কি, বেগটা হচ্ছে গিয়ে 1 ঘন্টায় কত দূরত্ব যায়। তো 1 ঘন্টায় দূরত্ব সে বের করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে প্রতিকূলে কত, 11 ঘন্টায় যায় কত, 77 কিলোমিটার।
কিন্তু আমার তো 11 ঘন্টার দূরত্ব জানার প্রয়োজন নেই, আমার কতটুকু দরকার, 1 ঘন্টায় জানা দরকার। তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় আরো কম দূরত্ব, কম হলে কি ভাগ, কত আসে 7 কিলোমিটার। আর এই 1 ঘন্টায় যতটুকু দূরত্ব যায় ওইটাই কি আমার বেগ, কিসে, প্রতিকূলে। তাহলে হচ্ছে প্রতিকূলে বেগটা হচ্ছে কত, 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে হচ্ছে গিয়ে স্রোতের প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ হচ্ছে গিয়ে 7 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 7 কিলোমিটার যায়। ওকে। আর স্থির পানিতে জাহাজের বেগ, স্থির পানিতে বেগ মানে কি, ওই বস্তুর বা জাহাজের বা নৌকার অ্যাকচুয়াল বেগ। তাহলে হচ্ছে গিয়ে আমাদের জাহাজের বেগটা হচ্ছে কত, জাহাজের বেগ হচ্ছে গিয়ে কত, 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা তো স্রোতের প্রতিকূলে বেগ পাইছি, জাহাজের বেগ পাইছি, ভালো কথা। এখন কি বলছে, স্রোতের গতি বেগ হচ্ছে কত। এখন প্রতিকূলে বেগ মানে কি, দেখো স্রোত যাইতেছে এদিকে, আর এইখানে যদি একটা জাহাজ থাকে, ঠিক আছে, এটা মনে হচ্ছে জাহাজ, তাহলে স্রোত যেদিকে যাইতেছে, স্রোত মনে করে এদিকে, আর আমাদের জাহাজ মনে করে হচ্ছে গিয়ে এদিকে, ঠিক আছে। তাহলে জাহাজ যত বেগে যাইতে চায়, স্রোত কি করে, উল্টা দিকে তাকে একটা বাধা দেয়। তো মনে করা হচ্ছে গিয়ে জাহাজের বেগ যদি হয় 10 আর স্রোতের বেগ যদি হয় 3, তাহলে হচ্ছে গিয়ে এই জাহাজটার বেগ কত থাকবে, 7। তো এই দুইজনে মাইনাস করার পরে যা থাকে সেটা কি, এর প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ মানে অনুকূলে বেগটা বাড়ায় দেয়, প্রতিকূলে বেগটা কি করে, বাধা দেয়, ঠিক আছে। তো এখন প্রতিকূলে বেগটা আমরা কিভাবে পেয়েছি, যে প্রতিকূলে বেগটা কিভাবে পেয়েছি, এটা কিভাবে পেয়েছি, 10 থেকে 3 বাদ দিয়ে। তাহলে 10 কি ছিল, 10 ছিল আমাদের জাহাজের বেগ, আর 3 কি ছিল, 3 ছিল হচ্ছে কি আমাদের স্রোতের বেগ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে স্রোতের প্রতিকূলে বেগ মানে হচ্ছে গিয়ে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলে বেগ মানে কি, জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে, জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এখান থেকেও এই একই কথাটা হচ্ছে লিখতে পারি আমরা, সেটা হচ্ছে গিয়ে যে প্রতিকূলে বেগ মানে হচ্ছে গিয়ে জাহাজের বেগ বিয়োগ স্রোতের বেগ, ঠিক আছে, এটা লেখা যায়। এইখান থেকে আমরা বাকি অংশ পরে করব। এখন এদের ভ্যালুগুলো বসা দিই। প্রতিকূলে বেগ কত পাইছি, প্রতিকূলে বেগ পাইছি হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। জাহাজের বেগ কত ছিল, জাহাজের বেগ হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস স্রোতের বেগ, এটাই তো বের করতে হবে, তাই তো। ওকে, তো এখন হচ্ছে আমি কি করব, এই স্রোতের বেগটা এই পাশে বিয়োগ আছে, আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, 7 কিলোমিটার প্রতি ঘন্টা যোগ স্রোতের বেগটা এই পাশে বিয়োগ ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ স্রোতের বেগ সমান হচ্ছে কত, এই পাশে কি থাকবে, 9 কিলোমিটার প্রতি ঘন্টা, 9 কিলোমিটার প্রতি ঘন্টা। লাগবে কি স্রোতের বেগ, তাহলে 7 কিলোমিটার পার ঘন্টাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে স্রোতের বেগ কিভাবে পাওয়া যাবে, 9 কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস 7 কিলোমিটার প্রতি ঘন্টা। 7 এই পাশে যোগ ছিল, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে কত আসলে, 2 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের কত 2.3 এর যে 18 নম্বর অঙ্কটা, সেটা যে আমাদের এখান থেকে ফাইনালি আমরা কি পাইছি, স্রোতের বেগ পাইছি হচ্ছে গিয়ে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখন হচ্ছে কি আমরা 19 নম্বর অঙ্কটা দেখবো। তো এখানে তাকাই যে 19 নম্বর অঙ্কটা কি আছে। এখানে বলছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে কত, 15 মিনিটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে, আর প্রতিকূল হচ্ছে গিয়ে মানে স্রোতের বিপরীতে, অনুকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে, আর প্রতিকূল মানে কি স্রোতের বিপরীত দিকে। তাহলে স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যায়, আর প্রতিকূলে কত, 15 মিনিট হচ্ছে কত, 1 কিলোমিটার পথ হচ্ছে গিয়ে যায়। আর আমাদের কাছে জানতে চাইছে নৌকার গতিবেগ কত, আর স্রোতের হচ্ছে গিয়ে পানিতে নৌকার গতিবেগ হচ্ছে কত। হ্যাঁ,
স্থির পানিতে নৌকার গতিবেগ আর স্রোতের পানিতে নৌকার হচ্ছে গতিবেগ, এই দুটো জিনিস হচ্ছে জানতে চাইছেন। তো এখন প্রথমত হচ্ছে গিয়ে আমাদের এই ধরনের অঙ্কের জন্য গতিবেগ জানতে হবে। গতিবেগ জিনিসটা কি? গতিবেগ মানে হচ্ছে কি 1 ঘন্টায় কত দূরত্ব যায়, কিন্তু এখানে কি আমাকে 1 ঘন্টার দূরত্ব বলা আছে? 1 ঘন্টার দূরত্ব নাই, এখানে কি বলা আছে? 15 মিনিটের দূরত্ব বলা আছে। তো আমাদের এখান থেকে বের করে নিতে হবে 1 ঘন্টার দূরত্ব। এখন 1 ঘন্টা মানে কি জানো? 1 ঘন্টা মানে হচ্ছে কি 60 মিনিট। তো 15 মিনিটে কতখানি পথ যায় সেটা বলা আছে। তো আমাদের বের করতে হবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে কতখানি হচ্ছে পথ যায়। তো 60 মিনিটের দূরত্বটা হচ্ছে কি আমাদের 1 ঘন্টার পথ, আর 1 ঘন্টায় যতখানি পথ যায় সেটা কি আমাদের হচ্ছে গিয়ে গতিবেগ। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? যে স্রোতের অনুকূলে, আচ্ছা প্রথমত যে আমরা জানি কি জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে স্রোতের অনুকূলে, হ্যাঁ স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় কতখানি দূরত্ব যায়? 3 কিলোমিটার, ঠিক আছে 3 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে 1 মিনিটে কতটুকু যাবে? 1 মিনিটে যাবে হচ্ছে কম, হচ্ছে কত ভাগ এত কিলোমিটার। তো আমাদের জানা হচ্ছে কি বের করতে হবে? 1 ঘন্টায় কত দূরত্ব যায় সেটা বের করতে হবে। আর 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত দূরত্ব যাবে? 60 মিনিটে দূরত্ব একটু বেশি যাবে, তাহলে গুণ। তাহলে 3 দিয়ে 15 কে কাটলে 5, 5 দিয়ে 60 কে কাটলে 6 তো 12, তাহলে কত আসে? 12 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা কি পাইছি? 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় কতটুকু দূরত্ব যায়। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে যায় হচ্ছে কত? 12 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি স্রোতের অনুকূলের বেগটা হচ্ছে কি লিখে ফেলতে পারি। তো স্রোতের না, শুধু অনুকূলে বেগ লিখি, স্রোতই তো থাকবে, অনুকূল প্রতিকূল স্রোতেরই হয়। তাহলে অনুকূলে বেগ বা গতিবেগ একই কথা। অনুকূলে বেগ কত পাইছি? 12 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা চেক পাইলাম, ঠিক আছে। আর হচ্ছে কি বলছে? প্রতিকূলেরটাও একইভাবে বের করে ফেলা যাবে। প্রতিকূলে কি বলছে? যে প্রতিকূলে 15 মিনিটে যায় কত? 1 কিলোমিটার। তাহলে প্রতিকূলে 1 মিনিটে কতটুকু যাবে? 1 মিনিটের দূরত্ব আরো কম যাবে, ওকে। তাহলে প্রতিকূলে কত? 60 মিনিটেরটা বের করতে হবে। কেন? কারণ 1 ঘন্টা, 60 মিনিট মানে কি 1 ঘন্টা, আর 1 ঘন্টার দূরত্বটা কি আমাদের গতিবেগ। 15 দিয়ে 60 কে কাটলে 4 আসে, 4 15 60, হচ্ছে কত? 60 মিনিটে 4 কিলোমিটার যায়, অর্থাৎ 1 ঘন্টায় 4 কিলোমিটার যায়। তার মানে কি প্রতিকূলে বেগ কত বেশি? 4 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে এই পর্যন্ত আমরা কি বের করছি? অনুকূলে বেগ বের করছি এবং হচ্ছে গিয়ে প্রতিকূলে বেগ বের করছি, ঠিক আছে। অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ বের করছি, ওকে। আচ্ছা, তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে গিয়ে স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে কি নৌকার বেগটাই বের করতে হবে, এবং স্রোতের পানিতে নৌকার বেগ, স্রোতের পানিতে নৌকার বেগ। তো স্রোতের পানিতে নৌকার বেগ মানে হচ্ছে কত? আমাদের স্রোতের বেগটা হচ্ছে গিয়ে জানতে চাইছে, ওকে। তো আমাদের এখানে স্রোতের বেগ আর হচ্ছে আমরা নৌকার বেগটা বের করব। তো এইখানে হচ্ছে গিয়ে মাত্র হচ্ছে গিয়ে যেটা পাইলাম। দেখো এখন অনুকূলে বেগ মানে কি জানো? অনুকূলে বেগ এই কথাটা মানে কি? অনুকূলে বেগ মানে হচ্ছে গিয়ে নৌকার বেগ প্লাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ, তাই তো? মনে আছে নিশ্চয়ই, ওকে। এইটা আবার প্রতিকূলে বেগ মানে কি জানো? প্রতিকূলে বেগ হচ্ছে গিয়ে আমাদের নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দেওয়ার পরে যা থাকে, ঠিক আছে, ওকে। তো
আমরা হচ্ছে কি অনুকূলে বেগ এবং হচ্ছে কি প্রতিকূলে বেগ এই ব্যাপারগুলো হচ্ছে দেখলাম। এখন হচ্ছে কি এখান থেকে আমাদের নৌকার বেগটা জানতে হবে। তো নৌকার বেগ হচ্ছে আমরা কিভাবে জানতে পারি। ওকে, তো এখন দেখো এখান থেকে আমাদের কিন্তু হচ্ছে কি অনুকূলে বেগটা আমরা আগে বের করে রাখছি। অনুকূলে বেগ কত পাইছিলাম হচ্ছে কত 12 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রতিকূলে বেগ কত 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ জানো সেটা হচ্ছে কত 12। আর এখান থেকে তুমি যদি স্রোতের বেগটা জানতা তাহলে এটাকে ওই পাশে পাঠা দিয়ে বিয়োগ করলে কি নৌকার বেগ হচ্ছে কি পাওয়া হয়ে যেত। কিন্তু এখানে আমাদের স্রোতের বেগটা নাই, তাহলে হচ্ছে কি আমরা এইভাবে বের করতে পারতেছি না। এখন এটার জন্য কি করব, এইটা আর এইটা এই দুটোকে কি করব আমরা যোগ করব। ঠিক আছে, এই দুটো সমীকরণকে আমরা যোগ করব। ঠিক আছে, তো এখন এখানে অনুকূলে বেগটা হচ্ছে কত পাইছিলাম আমরা, অনুকূলে বেগটা হচ্ছে কত, অনুকূলের বেগটা হচ্ছে কি আমাদের 9। আচ্ছা এটাকে একটু পরে করি। তো এখন এখানে অনুকূলে বেগ মানে হচ্ছে কত, অনুকূলে বেগ হচ্ছে কত 9 না 12। ঠিক আছে, অনুকূলে বেগ হচ্ছে কি 12 কিলোমিটার প্রতি ঘন্টা ইকুয়াল টু কত নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আর প্রতিকূলে বেগ কত পাইছি 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, মানে কি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। ওকে, এখন এই দুটোকে যদি আমি যোগ করি দেখো তো এখানে আমাদের 12 কিলোমিটার আর 4 কিলোমিটার যোগ করলে কত আসবে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, নৌকার বেগ যোগ নৌকার বেগ তার মানে কত দুইটা নৌকার বেগ, 2 ইনটু নৌকার বেগ আর কি, প্লাস স্রোতের বেগ মাইনাস স্রোতের বেগ, সো প্লাস মাইনাস কাটাকাটি। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে 2 ইনটু নৌকার। তো এই 2 কে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আর এখানে কি থাকতেছে শুধু নৌকার বেগ থাকতেছে। তাহলে 2 আর 16 কাটাকাটি গেলে ফাইনালি নৌকার বেগ কত পাইতেছি, নৌকার বেগ পাইতেছি 8 কিলোমিটার প্রতি ঘন্টা, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে কি পাইছি নৌকার বেগ পাইছি। ওকে, নৌকার বেগ পেয়ে গেছি। আমাদের কাছে কি কি জানতে চাইছে, স্থির পানিতে হচ্ছে কি নৌকার বেগ আর স্রোতের পানিতে নৌকার বেগ। স্রোতের পানিতে তুমি যদি হচ্ছে কি একটা নৌকা রেখে দাও তাহলে স্রোতের বেগ যত নৌকার বেগ তো ততই হবে, তাই না? তার মানে স্রোতের পানিতে নৌকার বেগ মানে তোমার কাছে জানতে চাইছে স্রোতের বেগটা হচ্ছে কত। তাহলে স্রোতের বেগ এখন বের করতে হবে। এখন আমরা অনুকূলে বেগ জানি, নৌকার বেগও জানি, সো এই দুইটা বসা দিলে কিন্তু আমরা স্রোতের বেগ হচ্ছে বের করে ফেলতে পারবো, বা এইটা বা এইটা যে কোনো একটাতে হচ্ছে তুমি বসা দিতে পারো। তো আমরা এখন যদি এখানে বাকি অংশ বসাই, আমরা এই প্রথমটাতেই বসাবো। তাহলে অনুকূলে বেগ কত পাইছিলা, অনুকূলে বেগ পাইছিল হচ্ছে কত 12 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ মাত্র কত পাইছো 8 কিলোমিটার পার আওয়ার, যোগ হচ্ছে কত আমাদের স্রোতের বেগ। ঠিক আছে, এখন এই 8 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এই পাশে শুধু থাকবে হচ্ছে গিয়ে স্রোতের বেগ। তাহলে ফাইনালি হচ্ছে গিয়ে স্রোতের বেগ কত আসে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, স্রোতের বেগ হচ্ছে কত 4 কিলোমিটার প্রতি ঘন্টা, নৌকার বেগ হচ্ছে কত 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এইটা ছিল হচ্ছে কত আমাদের মোস্ট প্রবাবলি কত 18 নম্বর মনে হয়, তাই না? না 19 নাম্বার হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে আমাদের 19 নাম্বারটা। এরপরে আমরা করবো হচ্ছে 20 নাম্বারটা। তো এই হচ্ছে কি আমাদের এখন 20 নাম্বার কোয়েশ্চেন। এখানে হচ্ছে কি বলছে যে একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে। তিনি 7 জোড়া গরু দ্বারা কত দিন হচ্ছে কি, এইটা মোস্ট প্রবাবলি কি তোমাদের বইতে আছে 20 নাম্বার অঙ্কটা কি এইটাই? হ্যাঁ এইটাই। আচ্ছা যাই হোক, তো এখানে কি বলছে যে 5 জোড়া গরু দিয়ে 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে।
তুমি 7 জোড়া গরু দিয়ে 12 দিনে কত হেক্টর চাষ করতে পারবে, মানে কত পরিমাণ জমি চাষ করতে পারবে। তো হচ্ছে গিয়ে ওই আগের মতোই আমরা শুরুতে যে অঙ্কটা করছিলাম ওটার হচ্ছে মতোই। তো এখানে কি হবে যে কত হেক্টর জমি চাষ করতে হচ্ছে কি পারবে, ঠিক আছে। তো এমন ভাবে লিখতে হবে যেন 40 হেক্টর কথাটা হচ্ছে কি হয়, এটা তো হেক্টর হবে, গেক্টর হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে। তো 40 হেক্টর কথাটা যেন হচ্ছে কি আমাদের সবার ডানে থাকে বা সবার শেষে হচ্ছে কি থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করা শুরু করি। তো প্রথমত হচ্ছে কি এখানে হচ্ছে কি বলছে যে 5 জোড়া গরু দ্বারা 8 দিনে, ঠিক আছে। তাহলে 5 জোড়া গরু দিয়ে বা দ্বারা কত দিনে, 8 দিনে, 8 দিনে চাষ করে কত, 40 হেক্টর জমি, 40 হেক্টর জমি, ওকে। তো এখন হচ্ছে কি 7 জোড়া হচ্ছে গরু, তো 7 জোড়া গরু দিয়ে 12 দিনে কত হেক্টর চাষ করতে পারবে, তার আগে হচ্ছে কি কত, 1 জোড়া গরু দিয়ে একদিনে কতটুকু চাষ করে সেটা আগে হচ্ছে বের করতে হবে। দেখো 1 জোড়া গরু দ্বারা 8 দিনে কতটুকু চাষ করতে পারবে, 5 জোড়া গরু 8 দিনে যতটুকু জমি চাষ করবে, 1 জোড়া হচ্ছে গরু 8 দিনে তার তুলনায় কম জমি চাষ করবে না বেশি জমি চাষ করবে, তার তুলনায় কম জমি চাষ করবে। তাহলে কম হলে কি ভাগ, খুব স্বাভাবিক ব্যাপার। 5 জোড়া গরু যতটুকু জমি চাষ করতে পারবে, 1 জোড়া গরু, গরুর পরিমাণ হচ্ছে কম, তাহলে সে গরু যদি কম হয় তাহলে কাজও কম হবে, অর্থাৎ জমিও কম চাষ করতে পারবে, তাহলে কম হলে কি ভাগ। এরপরে 1 জোড়া গরু 8 দিনে যতটুকু চাষ করতে পারবে, 1 জোড়া গরু একদিনে তার তুলনায় কি আরো কম চাষ করবে। 1 জোড়া গরু 8 দিনে যতটুকু চাষ করে একদিনে কি করবে, তার তুলনায় আরো কম চাষ করবে, তাহলে আরো কম চাষ করলে হচ্ছে কত ভাগ, ভাগ হচ্ছে নিচে গুণ দিয়ে বসা দিবা। তারপর হচ্ছে কত, এখন কি বলছে যে 1 জোড়ার জায়গা হচ্ছে কত, 7 জোড়া হচ্ছে গরু, তাহলে 7 জোড়া গরু, দেখো 1 জোড়া গরু একদিনে যতটুকু জমি চাষ করতে পারবে তার তুলনায় 7 জোড়া গরু একদিনে তার তুলনায় বেশি কাজ করতে পারবে না, তো বেশি কাজ করলেছে কত আমাদের গুণ, গুণ হলে উপরে আর নিচে যেমন ছিল তেমন। তাহলে 7 জোড়া গরু 8 দিনে যতটুকু হচ্ছে কি জমি চাষ করে, তাহলে 7 জোড়া হচ্ছে গরু 12 দিনে নিশ্চয়ই জমি আরো বেশি চাষ করতে পারবে, তাহলে বেশি হলেছে কত আমাদের গুণ, ওকে, ঠিক আছে। তো এখন যে কাটাকাটি করতে হবে, শুরু করেছে কাটাকাটি। 5 দিয়ে 40 কে কাটলে কত 8, 5 8 40, এই 8 দিয়ে 8 কে কাটলে কিছু থাকে না, যে কত 7 থাকে আর কত 12 থাকে, তাহলে 7 আর 12 গুণ করেছে কত 7 12 কত আসবে, 7 2 14 4 আছে 1, 7 12 84, ঠিক আছে। তাহলে 84 হেক্টর জমি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 7 জোড়া গরু দিয়ে 12 দিনে 84 হেক্টর জমি চাষ করা যাবে, ওকে। তো এটা হচ্ছে হয়ে গেছে, এটা হচ্ছে হয়ে গেলে এখন আমাদের যে পরের যেটা হচ্ছে আছে সেই পরের যে কোশ্চেনটা হচ্ছে আমরা করব। তো আমাদের হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে গিয়ে 21 নাম্বার। তো 21 নাম্বার যে কোশ্চেন আছে কি বলছে আমাদের, 21 নাম্বার হচ্ছে বলছে যে লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, মিলি একা ওই একই কাজটা ওই কাজটাই 8 ঘন্টায় করতে পারে। লিলি আর মিলি একত্রে ওই কাজটা কয় ঘন্টায় করতে পারবে। দেখো যখন যতগুলো একত্রের কোশ্চেন আছে সবগুলো হচ্ছে কি তুমি সবার থেকে ওই 1 ঘন্টার কাজ 1 দিনের কাজ এগুলো বের করে ফেলবা। তো এখানে হচ্ছে কি বলছে লিলি 10 ঘন্টায় একটা কাজ করতে পারে, তাই তো। তো হচ্ছে কি লিলি 10 ঘন্টায় করে একটা কাজ বা এক অংশ কাজ, ঠিক আছে, এক অংশ। তাহলে হচ্ছে গিয়ে লিলি 1 ঘন্টায় কতটুকু করবে, 1 ঘন্টায় করবে আরো কম, কম হচ্ছে কত ভাগ, ওকে। আবার হচ্ছে কি মিলি কয় ঘন্টায় করতে পারে, 8 ঘন্টায়, তাহলে 8 ঘন্টায় করে কত এক অংশ কাজ, তাহলে হচ্ছে গিয়ে মিলি 1 ঘন্টায় করবে কি আরো কম, কম হলে কি ভাগ, ঠিক আছে। তো এইটা কি, এটা হচ্ছে গিয়ে লিলি 1 ঘন্টায় কতটুকু করে আর এটা হচ্ছে কত মিলি 1 ঘন্টায় কতটুকু পারে। তো এরা যদি দুইজনই একসাথে কাজ করে তাহলে হচ্ছে গিয়ে লিলি ও মিলি একত্রে একসাথে
1 ঘন্টায় কতটুকু করতে পারবে? 1 ঘন্টায় করে, দেখো লিলি করে একটুকু, মিলি করে একটুকু, তো দুজন যদি একসাথে করে তাহলে সে কি তাদের কাজটা যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাই না? তাহলে 10 আর 8 এর লসাগু 40, এখানে কত আসবে 4, আর এখানে আছে কত 5, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে টোটাল কত আসে 40/9, এত অংশ কাজ করতে পারবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এরা একসাথে 1 ঘন্টায় এত অংশ কাজ করতে পারবে। তো কিন্তু তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে যে একসাথে পুরা কাজটা করতে কত ঘন্টা সময় লাগে। তোমার কাছে কি চাইছে? ঘন্টা, সময়টা চাইছে। তার মানে হচ্ছে গিয়ে এই যে ইনফরমেশনটা তুমি যোগ করে থেকে পাইছো, এইখান থেকে তোমার কি বের করতে হবে? সময় বের করতে হবে। এখন যে ইনফরমেশনটা পাইছো তাহলে ওইটারই সুন্দর করে আবার লিখতে হবে, যেন হচ্ছে ঘন্টা কথাটা ডানের থেকে থাকে বা সবার শেষে থাকে। তাহলে এই সেম জিনিসটাকে এবার হচ্ছে কি করতে হবে আমাদের? এমন ভাবে লিখতে হবে যে লিলি আর মিলি একত্রে, ঠিক আছে? আমি এখান থেকে জাস্ট একত্রে লিখলাম যে একত্রে এই 40/9 অংশ, 40/9 যে কাজ, ঠিক আছে, এত অংশ কাজ করে কতক্ষণে? 1 ঘন্টায়, ঠিক আছে? তাহলে তারা একত্রে এক অংশ কাজ করবে হচ্ছে কত? 1, কোন কিছুর নিচে 1 থাকলে কি বলছিলাম? ভাগ করতে, তাহলে সে ভাগ হচ্ছে কত? 9 উপরে 40 নিচে, তাহলে ভাগ থাকলে এটারে গুণ দিয়ে ভগ্নাংশটাকে উল্টায় দেওয়া যাবে, 40 উপরে 9 নিচে, তাহলে এখানে 40 আর এখানে কত 9। তারপরে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 9 দিয়ে 40 কে ভাগ, তাহলে হচ্ছে কত? 3 নং 27, 4 নং 36, তাহলে 4 বার যাবে 36, কত হচ্ছে 4। তাহলে এইখানে হচ্ছে কি ভাগফলটা এখানে বসাবা, ভাগশেষটা উপরে চলে যাবে আর ভাজকটা নিচে চলে আসবে, তাহলে হচ্ছে কি এত ঘন্টায়, ঠিক আছে? তাহলে 4/9 ঘন্টায়, 4/9 ঘন্টা, মানে 4 ঘন্টা থেকে সামান্য একটু সময় বেশি লাগবে, 4 ঘন্টা থেকে সামান্য একটু সময় বেশি লাগবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে হয়ে গেল। এখন হচ্ছে কি করবো আমরা? হচ্ছে গিয়ে যে 22 নম্বর অঙ্কটা আছে, সেই 22 নম্বর অঙ্কটা হচ্ছে করবো। 22 নম্বর অঙ্কটা হচ্ছে গিয়ে আমাদের একটা চৌবাচ্চার অঙ্ক। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে এই অঙ্কটা হচ্ছে গিয়ে বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে হচ্ছে গিয়ে পরে এই চ্যাপ্টারে। এখানে যে কি বলছে, 2টি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়, ওই আগের মধ্যে। তো এটা একটা খালি চৌবাচ্চা, তো এইখানে হচ্ছে গিয়ে একটা নল, তো এই নল দিচ্ছে কত? 20 মিনিটে পূরণ করে ফেলা যায়। আর এই পাশে হচ্ছে কত? আরেকটা নল আছে, এটা দিচ্ছে কত? 30 মিনিটে পূরণ করে ফেলা যায়। তার মানে শুধু যখন এই নলটা চালু থাকবে, এটা যখন বন্ধ থাকবে, তখন কত? 20 মিনিটের থেকে পূর্ণ হবে। আর যখন প্রথম নলটা বন্ধ থাকবে আর দ্বিতীয় নলটা যখন চালু থাকবে, তখন ও একা 30 মিনিটে এটা কি পুরোটা পূর্ণ করে ফেলবে। এখন বলছে চৌবাচ্চাটা খালি থাকা অবস্থায় দুইটাকে একসাথে কি আমি ছেড়ে দিছি, দুইটাকে একসাথে ছেড়ে দিছি। এখন এখান থেকে কি করতেছে? পানি পড়তেছে, এই পাইপ থেকেও পানি পড়তেছে, এই পাইপ থেকেও পানি পড়তেছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে প্রথম নলটা কখন বন্ধ করলে 18 মিনিটে পানি পূর্ণ হবে? প্রথম নলটা বন্ধ করে দিব, কোন একটা সময় বন্ধ করে দিব, বন্ধ করে দিলে কি 18 মিনিটে পানি পূর্ণ হবে। তো এখন দেখো 18 মিনিটে যদি হচ্ছে গিয়ে আমাদের চৌবাচ্চাটা ফুল হইতে হয়, তার মানে কোনো একটা নলের পুরো 18 মিনিটই চলতে হবে। এখন কোন নলটা পুরো 18 মিনিট চলবে? প্রথমটা না দ্বিতীয়টা? তো আমাদেরকে বলছে প্রথম নলটা এই 18 মিনিটের মধ্যে আমি চালু রাখবো হচ্ছে কত? আমি নল চালু রাখবো 18 মিনিট, আমি নল চালু রাখবো হচ্ছে কত? 18 মিনিট। তো এই 18 মিনিটের মধ্যে কোনো একটা সময়ে আমি কি করব? মানে প্রথমে দুইটা নলই ছেড়ে দেওয়া হয়েছে, প্রথমে এটাও ছেড়ে দেওয়া হয়েছে, এটাও ছেড়ে দেওয়া হয়েছে। এখন কোন একটা সময় এই প্রথম নলটা কি করছে? বন্ধ করে দিছে। হ্যাঁ, প্রথম নলটা বন্ধ করে দিছে। এরপরে শুরু থেকে 18 মিনিট সময় লাগছে, মানে যখন দুইটাকে আমি ছাড়ছি, দুইটা পাইপকে আমি ছেড়ে দিছি, তখন থেকে কত? 18 মিনিট সময় লাগছে। তার মানে আমার দ্বিতীয় নলটা হচ্ছে কত? পুরো 18 মিনিট সময় ধরে চলছে। আর শুরু থেকে কত? 18 মিনিট চলছে, আর শুরু থেকে কিছু মিনিট চলার পরে ও বন্ধ হয়ে গেছে। এখন আমাকে জিজ্ঞেস করছে যে প্রথম নলটা কত সময় পরে আমি বন্ধ করছিলাম। ওকে, কত সময় পরে বন্ধ করছিলাম। এখন এইটা আমি কিভাবে পাবো? একটু খেয়াল করি। এখন দেখো আলাদা আলাদা করে চিন্তা করি। তোমার হচ্ছে প্রথম নলের কথা ভুলে যাও, প্রথম নলের কথা ভুলে যাও, ঠিক আছে? তো দ্বিতীয় নলটা তো পুরো 18 মিনিট চলছে, তাই না? এখন দ্বিতীয় নলটা 30 মিনিটে পুরোটা ভরে ফেলতে পারে, কিন্তু দ্বিতীয় নলটা কতক্ষণ সময় ধরে চলছে?
দ্বিতীয় নলটা চলছে হচ্ছে গিয়ে আমাদের 18 মিনিট সময় ধরে। তার মানে 18 মিনিটে দ্বিতীয় নলটা কিছু পরিমাণ পানি তো হচ্ছে গিয়ে ভরে ফেলছে, তাই না? মনে করো এই পরিমাণ পানি ভরে ফেলছে, ঠিক আছে, এই পরিমাণ পানি ভরে ফেলছে। তাইলে বাকি যেই অংশটা আছে, বাকি যে অংশটা থাকে ওটা হচ্ছে কি, ওটা কি আমার প্রথম নল হচ্ছে কি পূর্ণ করছে, তার মানে এটা কি প্রথম নলের পানি, ঠিক আছে, প্রথম নলের পানি। আর এটা হচ্ছে কি 18 মিনিটে দ্বিতীয় নল দ্বারা যে পানিটা হচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে পুরা চৌবাচ্চার হচ্ছে গিয়ে পুরা চৌবাচ্চার মধ্যে যে টোটাল যে পানি হয় ওই পানিতে হচ্ছে গিয়ে ওই পানির মধ্যে দ্বিতীয় নলটা যে 18 মিনিট চলে, ওই দ্বিতীয় নলের 18 মিনিটে কতটুকু পানি পূর্ণ হয় সেটা আগে বের করব। মনে করো হচ্ছে গিয়ে পুরাটা হচ্ছে মনে করো 100 লিটার পানি ধরতে পারে, কথার কথা 100 লিটার পানি ধরতে পারে, ঠিক আছে। এখন ও 18 মিনিটে, যে দ্বিতীয় নলটা 18 মিনিট চলে, ও মনে করো 70 লিটার পানি পূর্ণ করে ফেলছে। ও এটা এক্সাম্পল হিসেবে বলতেছি, যে দ্বিতীয় নলটা যখন 18 মিনিট চলছে, ও 18 মিনিট কত 70 লিটার পানি পূর্ণ করে ফেলছে। তার মানে প্রথম নল কয় লিটার পূর্ণ করছে, 30 লিটার পূর্ণ করছে। তার মানে কি প্রথম নলটা 30 লিটার পূর্ণ করলেই আমি প্রথম নলটাকে অফ করে দিতে পারি, তাই তো? তার মানে হচ্ছে কি আমরা কি করব এখানে, যে দ্বিতীয় নল 18 মিনিটে কতটুকু হচ্ছে পানি পূর্ণ হয় সেটা হচ্ছে বের করব। তারপরে দ্বিতীয় নল যতটুকু পানি হচ্ছে পূর্ণ করে ওইটা পুরা পানি থেকে বাদ দিলে যতটুকু পানি বাকি থাকে ওইটুকু হচ্ছে পানি প্রথম নল কত সময় কত সময়ের মধ্যে পূর্ণ করে সেটা হচ্ছে আমরা বের করব। তো এইভাবে একটু হচ্ছে কি আমাদের কনফিউজিং লাগতে পারে, আমরা হচ্ছে পুরো অঙ্কটা করি, তখন হচ্ছে কি দেখবা যে অনেক সহজ হয়ে গেছে বা অনেক ইজি হয়ে গেছে। ওকে, তো তখন হচ্ছে আমরা আরেকবার হচ্ছে এটাকে বুঝাই দেব। তো শুরু করি, যে আমাদের দুইটা নল হচ্ছে গিয়ে 1 মিনিটে কতটুকু হচ্ছে পূর্ণ করতে পারে সেটাকে বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে প্রথম নল কত হচ্ছে কি 20 মিনিটে পূর্ণ করে এক অংশ সম্পূর্ণ চৌবাচ্চা, এক অংশ চৌবাচ্চা। তাহলে আমাদের প্রথম নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, 1 মিনিটে পূর্ণ করবে হচ্ছে গিয়ে 20 ভাগের 1 অংশ, তাই তো? আর দ্বিতীয় নল কত 30 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে হচ্ছে গিয়ে দ্বিতীয় নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, এত অংশ, ঠিক আছে। এখন দ্বিতীয় নলটা কতক্ষণ সময় ধরে চলছিল জানি, পুরো 18 মিনিট সময় ধরে চলছিল। তাহলে 18 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা থেকে বের করে ফেলি। তাহলে এখানে কত আসবে, যদি কাটাকাটি করি, না এইভাবে রেখে দিই, কি কাটাকাটি করবো, কাটাকাটি করি। তাহলে এখানে 18 আর 30 দুইটাই 6 দিয়ে কাটা যায়, তাহলে 6 3 6 18, 5 6 30, ঠিক আছে, 5 6 দিয়ে কাটতেছি, তাহলে 5 হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 5 6, তাহলে এখানে কত আসবে আমাদের 5 ভাগের 3 অংশ, ঠিক আছে। 5 ভাগের 3 ভাগ হচ্ছে গিয়ে 18 মিনিটে পূর্ণ করে। তাহলে হচ্ছে গিয়ে কি হইলো, এখানে কি বলছে যে 18 মিনিটে পূর্ণ হবে, আর এই 18 মিনিটের মাঝখানে কোনো একটা জায়গা হচ্ছে গিয়ে প্রথম নলটা বন্ধ করে দিব। তার মানে কি পুরা 18 মিনিট চলবে দ্বিতীয় নলটা। তো দ্বিতীয় নলটা 30 মিনিটে পুরাটা ভরতে পারে, তাহলে 1 মিনিটে কতটুকু করবে, আর যেহেতু দ্বিতীয় নলটা পুরো 18 মিনিট চলছে, তো 18 মিনিটে কতটুকু ভরে, তো 18 মিনিটে সে 5 ভাগের 3 ভাগ পূরণ করে ফেলতে পারে। 18 মিনিটের চেয়ে কি করে সে 5 ভাগের 3 ভাগ চৌবাচ্চা পূরণ করে ফেলতে পারে, ঠিক আছে, বা ভর্তি করে ফেলতে পারে। তাহলে হচ্ছে গিয়ে প্রথম নল, ঠিক আছে, প্রথম নল দ্বারা কতটুকু পূর্ণ হয়েছে, প্রথম নল দ্বারা পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চা পুরা যেটুকু থাকে তার মধ্যে থেকে 5 ভাগের 3 ভাগ বাদ দিব। কেন? কারণ এই অংশটা কি করছে, দ্বিতীয় নল পূর্ণ করছে। তাহলে প্রথম নল কতটুকু পূর্ণ করছে, পুরোটা থেকে বাদ দিলে পাওয়া যাবে, তাহলে 5 - 3 কত, 5 ভাগের 2 অংশ, ঠিক আছে। এটা কি করছে, এইটা হচ্ছে কি আমাদের
প্রথম নল পূর্ণ করছে, ঠিক আছে। তো প্রথম নল এতখানি পূর্ণ করার পরে কি করছে, বন্ধ করে দিছে, ঠিক আছে। আর এরপর হচ্ছে গিয়ে পুরাটা ভরতে দিছে চেকারে, এরপরে বাকি যেটুকু থাকে, ঠিক আছে, এইটুকু হচ্ছে কত, দ্বিতীয়টাকে ভর্তি দিয়েছে, সে হচ্ছে কত 18 মিনিটে পূর্ণ করে ফেলছে। আর প্রথম নল হচ্ছে কতটুকু ভর্তি করতে হয়েছে, 5/2 অংশ। তো প্রথম নল যখন 5/2 অংশ ভরে ফেলছে, তারপরে কি করছে, প্রথম নলটাকে বন্ধ করে দিছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই 5/2 অংশ ভরতে তার কত সময় লাগছে। 5/2 অংশ যখনই যে ভরে গেছে তখনই বন্ধ করে দিয়েছে, সে তখনটা কখন, মানে কত মিনিট সময় লাগছে তার এই অংশটা পূর্ণ করতে। তাহলে এখানে যে দেখো আমরা এইটার হেল্প নিব, ঠিক আছে, এইটার হেল্প নিব। কি বলছে যে প্রথম নল এক মিনিটে কতটুকু পূর্ণ করে, 20/1 অংশ, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু সময় চাইছে, তাহলে আমরা এই কথাটাকে ঘুরায় লিখবো যে প্রথম নল 20/1 অংশ পূর্ণ করতে সময় নেয় কত, 1 মিনিট, তাই তো। তাহলে প্রথম নল 20/1 অংশ, ঠিক আছে, পূর্ণ করতে, না এটা হচ্ছে নেব না, আমরা হচ্ছে গিয়ে একবার প্রথম লাইনটা হচ্ছে নিয়ে ফেলি, প্রথম লাইনটা, যে এটা প্রথম নল 1 অংশ, ঠিক আছে, এই 1 অংশ পূর্ণ করে কয় মিনিটে, 20 মিনিটে। প্রথম নল হচ্ছে কত, 1 অংশ পূর্ণ করে 20 মিনিটে। তাহলে প্রথম নল কতটুকু, এই 5/2 অংশ পূর্ণ করবে সে কয় মিনিটে। তো একের নিচে যদি কিছু থাকে তাহলে ওটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে গুণ দিয়ে দেব, যে কাটাকাটি করলে কত আসবে, 4 2 হচ্ছে কত, 8 মিনিটে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় নলটা 18 মিনিট হচ্ছে গিয়ে চালু রাখলে 5/3 অংশ হচ্ছে গিয়ে কি হয়, পূর্ণ করে। তার মানে হচ্ছে কি প্রথম নলটা হচ্ছে কত, 5/2 অংশ হচ্ছে গিয়ে পূর্ণ করতে পারে। তো প্রথম নল যতটুকু পূর্ণ করে ওটুকু পূর্ণ হয়ে যাওয়ার পরে প্রথম নলটা হচ্ছে বন্ধ করে দেয়। তার মানে কত, 5/2 অংশ হচ্ছে গিয়ে প্রথম নলটা হচ্ছে গিয়ে পূর্ণ করবে। এই 5/2 অংশ পূর্ণ করতেছে, আমরা হিসাব করেছি কি পেলাম, যে সময় হচ্ছে কতটুকু লাগে, 8 মিনিট। তার মানে হচ্ছে গিয়ে 8 মিনিট পরে হচ্ছে গিয়ে প্রথম নলটা বন্ধ করে দিলে হচ্ছে কি হবে, দ্বিতীয় নলটা 18 মিনিট সময়ের মধ্যে সে কি করতে পারবে, পূর্ণ করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে কোশ্চেনটা ছিল যে প্রথম নলটা কখন বন্ধ করতে হবে, প্রথম নলটা হচ্ছে গিয়ে 8 মিনিট পরে বন্ধ করতে হবে, প্রথম নলটা হচ্ছে তাও 8 মিনিট পরে বন্ধ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি হয়ে যাওয়ার হচ্ছে কি পরে আমরা হচ্ছে গিয়ে তারপরে যে হচ্ছে অঙ্ক আছে যে 23 নাম্বার, 23 নাম্বার হচ্ছে যাই। 23 নাম্বার এখানে যে কি বলছে, যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটার দৈর্ঘ্য কত? দেখো সেতু অতিক্রম করা মানে এটা কি, এটা মনে করো একটা সেতু, আর এটা হচ্ছে কি আমাদের একটা ট্রেন। তো ট্রেনটা যদি সেতুকে অতিক্রম করে, অতিক্রম করার পরের অবস্থাটা তার এরকম হবে না, এই, তাই তো। তো সেতুকে যদি অতিক্রম করতে হয় তাহলে দেখো তো আমাদের ট্রেনটার কতখানি দূরত্ব যাইতে হয়েছে। ট্রেনটা এইখান থেকে এই যে এতটুকু প্লাস তার নিজের দৈর্ঘ্য। কোনো কিছুকে যদি অতিক্রম করে তাহলে বুঝে নিবা তার নিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করছে। তাহলে হচ্ছে গিয়ে যে আমরা খুঁটির একটা অঙ্ক করছিলাম যে খুঁটিকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, কিন্তু যদি কোনো সেতুকে অতিক্রম করে তাহলে সেতুর সমান দূরত্ব তো যাইতে হবে, গিয়ে তারপর হচ্ছে গিয়ে নিজেকেও পার করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে সেতুকে যদি অতিক্রম করে তাহলে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য এই দুইটা দূরত্ব হচ্ছে তার পার করতে হবে। এখন কি বলছে যে ওই ট্রেনটা 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, তার মানে 30 সেকেন্ডে সে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব থেকে পার করে, ঠিক আছে। তো এরপর হচ্ছে কি বলছে সেতুর দৈর্ঘ্য হচ্ছে কত, তাহলে 30 সেকেন্ডে যতটুকু দূরত্ব যায় ওইখান থেকে নিজের দৈর্ঘ্যটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো সে কত, আমরা সেতুর দৈর্ঘ্যটা পেয়ে যেতেছি। তাহলে কি আমরা সেতুর দৈর্ঘ্যটা পেয়ে যাইতেছি, ঠিক আছে। তাহলে কি করতে হবে, অঙ্কটা হচ্ছে কি আমরা করলে হচ্ছে কি পরে আরো ভালো বুঝবা। তো প্রথমত হচ্ছে কি এখানে আমাদেরকে কি বলছে যে ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, ঠিক আছে। ঘন্টা হচ্ছে কত, 48 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 48 কিলোমিটার যাইতে পারে। তো প্রথমত হচ্ছে কি আমরা ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসবে, কেন, কারণ এখানে হচ্ছে সেকেন্ডের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা মাথায় রেখো, হ্যাঁ। 1 ঘন্টা সমান হচ্ছে কত, 3600 সেকেন্ড।
আর 1 কিলোমিটারে কয় মিটার হয়? 1 কিলোমিটারে হয় হচ্ছে গিয়ে 1000 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের ট্রেনটা 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটারে কত মিটার হবে? 1000 গুণ 48 হচ্ছে গিয়ে 48,000 মিটার। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে হচ্ছে কি বলতে পারি যে আমাদের যে ট্রেন সেটা হচ্ছে গিয়ে 3600 সেকেন্ডে অতিক্রম করে বা যায় কত? 48,000 মিটার। ঠিক আছে, 48,000 মিটার যায়। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, তো 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, তো 3600 সেকেন্ডে 48 কিলোমিটার যায় মানে 48,000 মিটার যায়। তাহলে হচ্ছে গিয়ে 1 সেকেন্ডে কতটুকু যাবে? 1 সেকেন্ডে যাবে আরো কম হলে হচ্ছে কি ভাগ হলে ডান পাশেরটা উপরে আর বামে যেটা থাকবে সেটা হচ্ছে কি নিচে। তো এখন হচ্ছে কি আমরা কয় সেকেন্ডেরটা বের করব? 30 সেকেন্ডে। হ্যাঁ, তো 30 সেকেন্ডে কতটুকু যাবে? 30 সেকেন্ডে কতটুকু যায় আমাদের ট্রেনটা সেটা হচ্ছে বের করে ফেলি। তাহলে 30 সেকেন্ডে একটু বেশি যাবে, এখানে যে কাটাকাটি করব শূন্যগুলো কেটে ফেলি আগে। ওকে, তো এখন 3 দিয়ে যদি 36 কে কাটিয়ে দিলে কত আসে? 12। 12 দিয়ে 48 কে কাটলে কত আসে? 4 12 48, 4 আর এখানে দুইটা শূন্য, তার মানে কত আসে? 400 মিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে আমাদের ট্রেনটা 30 সেকেন্ডে 400 মিটার যায়। এখন কি বলছে? 400 মিটার 30 সেকেন্ডে সে চললে একটা সেতু অতিক্রম করে, আর সেতু অতিক্রম করার সময় সে কত দূরত্ব ক্রস করছে? 400 মিটার ক্রস করছে। এখন কোন জিনিসকে যদি অতিক্রম করে তার মানে কি সেই দূরত্বটাও গেছে প্লাস নিজের দূরত্বটা গেছে। কোন জিনিসকে অতিক্রম করা মানে কি নিজের দূরত্ব সহ ওই জিনিসটাকে পার করা। একটু আগে যেটা বলছিলাম, এখানে দেখো এইটা হচ্ছে কি মনে করো সেতু, এইটা কি সেতু, আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কি আমাদের ট্রেন। তাহলে ট্রেনটা এইখান থেকে যদি এই সেতুকে অতিক্রম করে তাহলে অতিক্রম করা মানে কি এই যে পুরোটা পার করে আসতে হবে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি ট্রেনটা হচ্ছে কি করছে? এইখান থেকে এই যে সেতুকে পার করছে কয় সেকেন্ডে বলছে? 30 সেকেন্ডে বলছে। ঠিক আছে, তাহলে 30 সেকেন্ড হচ্ছে গিয়ে সেতুটাকে অতিক্রম করছে। তা অতিক্রম করলে কতখানি দূরত্ব পার করছে বলতো? এতখানি দূরত্ব পার করছে। আর এতখানি দূরত্ব হচ্ছে আমরা হিসাব করে কত পাইছি? 30 সেকেন্ডে কত পাইছি? 400 মিটার, মানে এইখান থেকে একটু কত? 400। কিন্তু আমাদের কাছে কি জানতে চাইছে? আমাদের কাছে জানতে চাইছে সেতুর দৈর্ঘ্য কত। এখন দেখো সেতুর দৈর্ঘ্য কতটুকু? এই পুরা দৈর্ঘ্য থেকে আমরা যদি এই যে এই দূরত্বটা হচ্ছে বাদ দিয়ে দিই তাহলে তো আমরা সেতুর দূরত্ব হচ্ছে পাবো বা সেতুর দৈর্ঘ্য পাবো। এখন এটা হচ্ছে কত? এটা হচ্ছে কি ট্রেনের নিজের লম্বায় কতখানি, তাই না? ট্রেনের নিজের দৈর্ঘ্য না? তাহলে আমরা কি করব? সেতুর দৈর্ঘ্য পাওয়ার জন্য সে যতখানি দূরত্ব ক্রস করে মানে সেতুকে অতিক্রম করতে যত দূরত্ব হচ্ছে গিয়ে তার লাগছে সেখান থেকে তার নিজের দূরত্ব বাদ দিলে কি পেয়ে যাব? আমরা সেতুর দূরত্ব বা সেতুর দৈর্ঘ্য হচ্ছে পেয়ে যাব। তাহলে হচ্ছে গিয়ে ফাইনাল হচ্ছে লিখতে পারি যে সেতুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত? 400 মাইনাস নিজের দৈর্ঘ্য হচ্ছে কত আসে? 300 মিটার। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে কি আমাদের সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে কত? 23 নাম্বার অঙ্কটা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 24 নাম্বার হচ্ছে চলে যাই এই চ্যাপ্টারের মোস্ট প্রবাবলি হচ্ছে কি লাস্ট যে এই সৃজনশীল ছাড়া যে অঙ্কগুলো আছে তার মধ্যে লাস্ট অঙ্ক। তো এখানে হচ্ছে কি বলছে? 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ঠিক আছে, তো এখন ট্রেনটার গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটা অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? তো দেখো অনেকটা আগেরটার মতোই, কিন্তু আগেরটা হচ্ছে কি চাইছে? সেতুর দৈর্ঘ্য চাইছে। এবার কি বলছে? সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো কোন জিনিস যদি অতিক্রম করতে হলে সে কি করতে হবে? যেই সেতুর উপর দিয়ে যাবে সেই সেতুর দূরত্বটা তো পার করতে হবে প্লাস নিজের দূরত্বও পার করতে হবে। ঠিক আছে, তাহলে অতিক্রম করা মানে কি নিজের দূরত্ব সহ পার করা। তাহলে হচ্ছে কি দেখো নিজের দূরত্ব না নিজের দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে কত? 120 আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে কত? 330। তাহলে সেতুকে যদি সে পার করতে হয় তাহলে তার যাইতে হবে যে কত? সেতুকেও পার করতে মানে সেতুর দূরত্ব যাইতে হবে আর পার করতে হলে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব যাইতে হয়। হচ্ছে কত? 350 450। তার মানে হচ্ছে গিয়ে সেতু যদি পার করতে হয় তাহলে হচ্ছে গিয়ে ট্রেনটার কত দূরত্ব যাইতে হবে? 450 মিটার দূরত্ব তার পার করতে হবে। এখন বলছে এই সেতু অতিক্রম করতে কত সময় লাগবে, আর সেতু অতিক্রম করতে কত দূরত্ব যায়?
450 মিটার। তাহলে সেতু অতিক্রম করতে কত সময় লাগবে এইটা যে কথা, আর 450 মিটার দূরত্ব যাইতে বা 450 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে একই কথা না? তো আমরা ওইটা হচ্ছে কি বের করব। ঠিক আছে, তো শুরু করে দিই। তো প্রথমত এখানে কি কি হচ্ছে কি বলা আছে, যে আমাদের দেওয়া আছে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 120 মিটার। সেতুর দৈর্ঘ্য হচ্ছে কত? সেতুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাদের 330 মিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে সেতু অতিক্রম যদি করতে হয়, তাহলে অতিক্রম করতে হলে ট্রেনের যেতে হবে, কতটুকু যেতে হবে? সেতুর দূরত্ব যোগ নিজের দূরত্ব, আর নিজের দৈর্ঘ্য হচ্ছে কত? 450 মিটার। ওকে, তো সেতু অতিক্রম করতে হলে 450 মিটার যেতে হবে, তার মানে 450 মিটার গেলেই তার সেতু পার করা হয়ে যাবে। তার মানে এখন আমাকে বের করতে হবে 450 মিটার যাইতে কত সময় লাগে। তো এইখানে হচ্ছে গিয়ে কি বলছে, ট্রেনের হচ্ছে গিয়ে হ্যাঁ গতিবেগ বলেছে, ট্রেনের গতিবেগ হচ্ছে কত? ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে এইখানে আমরা জানি 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান, একটু ওই পাশে লিখি, যে 1 ঘন্টা সমান হচ্ছে কত? 3600 সেকেন্ড। আমরা অ্যান্সারটা সেকেন্ডে বের করতে চাইতেছি, তাই ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করেছি। ঠিক আছে, আর 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1000 মিটার। তাহলে 30 কিলোমিটার হচ্ছে কত? 30 কিলোমিটার মানে হচ্ছে গিয়ে 1000 ইন্টু 30 হচ্ছে গিয়ে 30,000 মিটার। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ট্রেনের গতিবেগ হচ্ছে গিয়ে ঘন্টায় 30 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার যাবে। তো এখন আমাদের কাছে কি চাইছে? সময় চাইছে। তাহলে কথাটাকে ঘুরায় বলা যায় যে 30 কিলোমিটার যাইতে কত সময় লাগে? 1 ঘন্টা। তাহলে 30 কিলোমিটার যাইতে হচ্ছে কত? 1 ঘন্টা। এখন 30 কিলোমিটার মানে হচ্ছে কত? 30,000 মিটার। তাহলে 30,000 মিটার বা 30 কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে কত? সময় লাগে হচ্ছে কত? 1 ঘন্টা। আর 1 ঘন্টা মানে হচ্ছে কত? 3600 সেকেন্ড। ঠিক আছে, লিখলাম। তাহলে হচ্ছে কি আমাদের 1 মিটার যাইতে সময় আরো কম লাগবে। কম লাগলে কি? ভাগ। ওকে, তো এখন হচ্ছে কি সেতুকে অতিক্রম করতে হবে। সেতুকে অতিক্রম করতে হলে জানি কত মিটার যেতে হবে? 450। তাহলে 450 মিটার যেতে সময় লাগবে হচ্ছে কত? আরো বেশি সময় লাগবে। বেশি হচ্ছে কত? গুণ 450, নিচে কত? 30,000। এরপর হচ্ছে গিয়ে এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা। ওকে, এরপর হচ্ছে গিয়ে ভাগ করতে হবে। তো এখন দেখো 30 আর 45 দুইটাকে কত? 15 দিয়ে ভাগ যায়। তাহলে 15 দিয়ে যদি 30 কে ভাগ করি তাহলে হচ্ছে 2, আর 45 কে ভাগ করলে হচ্ছে কত? 3। আবার 2 দিয়ে যদি 36 কে কাটি তাহলে কত আসবে? 18 দুগুণে 36। ওকে, হচ্ছে কত আসবে? 3 18 54 সেকেন্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে সেই 330 মিটার দৈর্ঘ্যের সেতু 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন যদি হচ্ছে গিয়ে অতিক্রম করতে হয়, তাহলে হচ্ছে গিয়ে এই ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে সময় লাগবে হচ্ছে কত? 54 সেকেন্ড। আমাদের কতটুকু সময় লাগবে? 54 সেকেন্ড হচ্ছে গিয়ে সময় হচ্ছে গিয়ে লাগবে। ওকে, তো এইগুলো হচ্ছে গিয়ে ছিল তোমাদের হচ্ছে গিয়ে 2.3 এর তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ এবং হচ্ছে গিয়ে বইয়ের যে সকল অঙ্ক। ওকে, পরবর্তীতে হচ্ছে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ যেগুলো হচ্ছে তোমাদের এসে থাকে সেগুলো নিয়ে হচ্ছে পরবর্তীতে তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো আশা করি এইটা তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি তার জন্য অনেক সহায়ক হবে এবং তোমাদের হচ্ছে গিয়ে অন্যান্য হচ্ছে যে সকল পরীক্ষা হচ্ছে গিয়ে আছে বার্ষিক পরীক্ষা ছাড়াও
অনেক হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়া বা অনেক হচ্ছে গিয়ে নিজের প্র্যাকটিসের জন্য হচ্ছে করে থাকো, ওগুলোর জন্য হচ্ছে তোমাদের আশা করি এগুলো হচ্ছে খুব হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কুল ম্যাথমেটিক্সের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।